বুঝতে পারি। আসসালামু আলাইকুম ভাই, প্যানেলিস্ট অ্যাড করে দেন। যারা যারা আসছে মোটামুটি সবাইকেই অ্যাড করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো সবাই তোমরা? ওকে, সবাই লিখতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, তোমাদের দোয়ায়। তো আমরা শুরু করবো একটু পরেই। তো তোমরা আরো কিছু তোমরা স্টুডেন্ট জয়েন করলে আমরা ইনশাল্লাহ শুরু করব। তো তোমাদের কি অবস্থা সবার, বলো তো একটু। লিখো তো, পড়াশোনার কি অবস্থা, ঠিক মতো চলতেছে কিনা? তো অনেকেই লিখতেছো ভালো, আলহামদুলিল্লাহ চলতেছে। আলহামদুলিল্লাহ খারাপ অবস্থা, কারো বলতেছে ভালো, কারো টেনশন হচ্ছে। সমস্যা নেই, এই সময়টা আসলে এরকমই আর কি, একটু টেনশন হবে, কি হবে কি হয়। তো সবকিছু মিলাই আসলে পড়াশোনা করতে হবে, মেডিকেলে চান্স পেতে হবে যে কোনো মূল্যে। আমরা শুরু করব একটু পরেই। তোমাদের হচ্ছে আরো কিছু বন্ধু যখন জয়েন করবে মোটামুটি, তখন হচ্ছে আমরা ইনশাল্লাহ শুরু করব, তোমরা একটু ওয়েট করো। আচ্ছা, তোমরা একটু বলো তো যে আমার কথা তোমরা একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, মানে কোনো সমস্যা আছে কিনা সাউন্ডে আর কি। ওকে ওকে, ক্লিয়ার। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে বলতেছে ভাইয়া কি হবে আল্লাহ জানে, চান্স না পেলে মরে যাব। দেখো একটা কথা বলি তোমাদেরকে, মেডিকেল চান্স পাওয়ার জন্য তোমরা পড়াশোনা করতেছো, সেজন্য পড়তে হবে, এটা ঠিক। কিন্তু দেখো, আহ, পড়াশোনার জন্য কিন্তু জীবন না, বুঝছো, জীবনের জন্য পড়াশোনা। তুমি চেষ্টা করতে হবে তোমাকে মেডিকেলে চান্স পাওয়ার জন্য, কিন্তু সবাই আসলে কিন্তু চান্স পাবা না, এটা সত্য কথা। হ্যাঁ, কারণ সিটটা অতগুলো নাই, সুতরাং এই জীবনে কারো কারো হচ্ছে হয়তো একটু ব্যর্থতা হবেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবকিছুকে মেনে নিতে হবে। আল্লাহ যে হচ্ছে কঠোর পরিশ্রম করে, আল্লাহ তাকে অবশ্যই ভালো কিছু দিবেন। হ্যাঁ, কিন্তু সবসময় যে আল্লাহ তৎক্ষণাৎ কিন্তু তাকে কিছু গিফট করেন না, একটু ধৈর্য ধরতে হবে। আর আল্লাহ তাকেই পছন্দ করেন যে ধৈর্য ধরে। তবে আমি আশা করি যে তোমরা যারা আজকে জয়েন করছো ক্লাসে, তারা অবশ্যই অনেক অনেক ভালো স্টুডেন্ট, এবং তোমরা সেজন্যই জয়েন করছো, যেটা তোমাদের লক্ষ্য, মানে মেডিকেলে চান্স পাওয়ার জন্য। তো যারা এই প্যান্ডেমিকের ভেতরেও এত কষ্ট করে অনলাইনে, অনেকের বাসায় নেটওয়ার্ক থাকে না, সে বাইরে যে ক্লাস করে, হ্যাঁ, তো এত কষ্ট করে যে ক্লাস করতেছে, আল্লাহ তাদের দেখতেছেন, বুঝছো। সুতরাং আল্লাহ তোমাদেরকে অবশ্যই তার জন্য প্রতিদান দিবেন। চিন্তা করার দরকার নেই, যে আল্লাহর উপরে বা সৃষ্টিকর্তার উপরে ভরসা করে সে কখনো হতাশ হয় না, বুঝছো। সুতরাং হতাশ হওয়া যাবে না। অনেক ক্ষেত্রে পরীক্ষায় মার্কস কম আসতে পারে, এটা স্বাভাবিক, বুঝছো। কিন্তু ব্যাপারটা মনে রাখতে হবে, তোমার এটা কিন্তু আসল পরীক্ষা না। আসল পরীক্ষা হচ্ছে মেডিকেলের জন্য যে 1 ঘন্টার পরীক্ষা, ওইটা। সুতরাং এখন যদি মার্কস কমও আসে, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। এটাকে বাড়ানোর চেষ্টা করো, কিভাবে এটা কেন ভুল হচ্ছে সেগুলো সলভ করো। আসলে খেলা হবে কিন্তু ওই 1 ঘন্টায়, বুঝছো। ওই 1 ঘন্টায় যে ভালো খেলতে পারবে, সে কিন্তু আসলে মানে জয়ী, বুঝছো। এই জন্য
ধরে রাখতে হবে, পড়াশোনার প্রতি থাকতে হবে, টিকে থাকতে হবে। কারণ ওই 1 ঘন্টার সময় মানে কার উপর যে মানে কে কি করবে, কার কি হবে, এটা কিন্তু শুধুমাত্র আল্লাহ জানেন, বুঝছো? এটা তুমি জানো না, এটা তুমি কন্ট্রোল করতেও পারবা না। সুতরাং এখন কি করতে হবে? এখন হচ্ছে প্র্যাকটিস করতে হবে যে ওই 1 ঘন্টার যে ধরনের পরীক্ষা হয়, যে ধরনের প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো দেখতে হবে। এই যে তোমার আমরা তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের অন্যান্য ভাইয়ারা ক্লাস নিচ্ছে, যাতে নিয়মিত পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে হবে। সেই অংশগ্রহণ করলে অনেকগুলো পরীক্ষাতে দেখবা তুমি হচ্ছে মার্কস কিছু ভালো পাবা। তো ভালো হলে এত আহ্লাদিত হওয়ার কোনো কারণ নাই। আবার যদি খারাপও হয় সেখানে হতাশ হওয়ারও কারণ নাই। কারণ কি? কারণ হচ্ছে রেটিনার পরীক্ষা দিয়ে তোমাকে মেডিকেল চান্স হচ্ছে না। এটা একটা প্র্যাকটিস সেশন। প্র্যাকটিসে সবাই ভালো করবে এমন না। অনেক আছে কি যে প্র্যাকটিসে ভালো করে, শেষে যে খারাপ করে ফেলে। আর অনেকে আছে কি যে প্র্যাকটিসে সে পারেই না এমন একটা, বাট আসল দিনে সে খেলা দেখাই দেয়। সুতরাং সেই খেলা দেখানোর মানুষ যেন তুমি হও, এই জন্য হচ্ছে নিজেকে বিশ্বাস করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, খারাপ করলেও একদমই হতাশ হওয়া যাবে না, ইনশাআল্লাহ। আমি আশা করি তোমরা যারা জয়েন করতেছো, এখন প্রায় 1100 স্টুডেন্ট তোমরা আছো এখানে, আমরা শুরু করবো একটু পরে, আর কিছু স্টুডেন্ট জয়েন করলে আমি আশা করি 1100 জনই ইনশাআল্লাহ মেডিকেলে চান্স পাওয়ার মতো, বুঝছো? নাজিম ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শোনা যায়। আচ্ছা ভাই, আমরা কি শুরু করবো সমস্যা নাকি নাই, আরেকটু ওয়েট করবো? শুরু করতে পারেন। স্টুডেন্ট তো ক্লাস নেওয়ার মতো যথেষ্ট জয়েন হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা তাহলে শুরু করতে পারি। জি, শুরু করতে পারেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে বোটানির একটা চ্যাপ্টার পড়বো আমরা, সেটা হচ্ছে তোমাদের লেকচার শিটের B4 লেকচারটা। তাহলে B4 লেকচারে 3টা অধ্যায় আছে। একটা হচ্ছে নগ্নবীজি, আবৃতবীজি, টিস্যু ও টিস্যুতন্ত্র, এবং জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, এই 3টা অধ্যায়। তো আজকে যেহেতু আমরা ফার্স্ট হাফ নিয়ে কথা বলবো, এই জন্য আজকে হচ্ছে তোমাদের লেকচারের অর্ধেকটা আমরা পড়বো। তো সেই অর্ধেকের ভিতরে কি কি আছে? একটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র, এই অধ্যায়টা আমরা পুরোটা আজকে পড়বো। এবং লাস্টের যে অধ্যায়টা আছে জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, এই অধ্যায়ের অর্ধেক অংশ আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায়ের যে টপিকসটা আছে টিস্যু ও টিস্যুতন্ত্র, সেটা দিয়ে। তো তার আগে তোমরা একটা কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমি যখন তোমাদেরকে কোনো কিছু প্রশ্ন করব, তোমরা অবশ্যই সেটা অ্যান্সার দিবা কোথায়? চ্যাট বক্সে। চ্যাট বক্সে অ্যান্সার দিবা। আর এই লেকচার চলাকালীন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই এটা বুঝতে পারি নাই, এটা কি হবে, হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো তোমরা করবা কোথায়? এইগুলো তোমরা করবা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারিং বক্সে। সেখানে তোমাদের জন্য প্যানেলিস্ট ভাইরা আছে, তারা তোমাদেরকে উত্তর দিবেন। তাহলে তোমরা প্রশ্ন করবা হচ্ছে Q&A বক্সে, আর আমি প্রশ্ন করলে সেটা অ্যান্সার করবা কোথায়? চ্যাট বক্সে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব। তার আগে হচ্ছে তোমরা একটু চ্যাট বক্সে আমাকে জানাও, তোমরা যারা ইন্টারমিডিয়েট, তো এই অধ্যায়ে সবাই মোটামুটি পড়ছো, এখান থেকে অনেক সৃজনশীল প্রশ্ন হতো, অনেক ইম্পর্টেন্ট ছিল বটে। এখন তোমরা বলো তো যে তোমাদের কার কার ইন্টারমিডিয়েটে বোটানি হচ্ছে ফেভারিট সাবজেক্ট ছিল, মানে একদম সবচেয়ে ভালো লাগে এরকম। আর কার কার হচ্ছে ইয়েস এবং নো বলো, হ্যাঁ নাকি না, বুঝছো, ইয়েস নো এরকম বলো আর কি। আচ্ছা, এখানে অনেকেই ইয়েস বলতেছো, অনেকেই নো বলতেছো। হ্যাঁ, মানে তবে এখানে নো এর পরিমাণটা আসলে বেশি। মানে আসলে এটাই স্বাভাবিক, বুঝছো? কারণটা হচ্ছে ইন্টারমিডিয়েটে তোমাদের হচ্ছে এই গাছপালা, উদ্ভিদ, এইগুলা নিয়ে আসলে পড়তে অনেকেরই ভালো লাগতো না, অনেকের ভালো লাগতে পারে। তো ম্যাক্সিমামে দেখো নো দেখতেছি আর কি, ম্যাক্সিমামের আনসারই হচ্ছে নো। তো এই জন্য দেখো আমরা ছোটবেলায় পড়ে আসছি না যে প্রত্যেকটা প্রাণী আসলে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কার উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। এই জন্য তোমাদের মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি কিভাবে ভাবলা? তুমি উদ্ভিদকে বাদ দিয়ে শুধু প্রাণী এবং হচ্ছে কেমিস্ট্রি এবং হচ্ছে তোমার ফিজিক্স পড়ে তুমি মেডিকেলে চান্স পেয়ে যাবা? উদ্ভিদকে তোমাকে অবশ্যই পড়তে হবে, যদিও আসলে পরবর্তীতে এটার খুব বেশি লাগে না মেডিকেলে। মেডিকেলের যে সাবজেক্টগুলো সেখানে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কিছুই নাই। কিন্তু মেডিকেলে চান্স পেতে হলে তোমাকে তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তোমাকে অবশ্যই বোটানি পড়তে হবে। এখন ভাইয়া বোটানি তো মনে থাকে না, কি করব? আমি বলি মনে থাকার দরকার নাই, তুমি হচ্ছে বোটানি ভাইয়ারা যেগুলো বলে সেগুলো পড়বা, বারবার হচ্ছে তুমি এটা পড়বা। এই পড়তে পড়ে যতটুকু মনে থাকে ততটুকুই তোমার কাজে লাগবে, বুঝছো? ভুলে যাচ্ছি ভাইয়া, কি করব? ভুলে যাও, সমস্যা নাই। যে পড়ে সেই তো ভুলে, তাই না? যে পড়ে না তার ভোলার কোনো সুযোগই নাই। সুতরাং পড়বা, ভুলবা, আবার পড়বা, এই পড়তে পড়তে দেখতে দেখতে একসময় তোমাদের সাথে পরিচয় হবে। এই পরিচয় তোমার কাজে লাগবে। তোমাকে তো আসলে মেডিকেলে মুখস্থ কিছু লিখতে হবে না। তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে 4টা অপশন চুজ করতে হবে, দেখে চিনতে হবে, তাই না? এজন্য দেখে যেন চিনতে পারো,
দেখে জন্য চিনতে পারো, জাস্ট এই জন্য বারবার তোমাকে হচ্ছে বইয়ের লাইনগুলো পড়তে হবে। আচ্ছা, আমরা হচ্ছে আজকের টপিক্সটা হচ্ছে আমরা শুরু করব। তো তোমরা আশা করি যারা জয়েন করছো ইনশাল্লাহ সবাই শুনতে পাচ্ছ আমাকে। জাস্ট শেষবারের মতো একটা সাড়া দাও, একটা ঝাঁকানাকা সাড়া দাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আজকের অধ্যায়ের নাম হচ্ছে টিস্যু ও টিস্যু তন্ত্র, তাই না? টিস্যু এবং টিস্যু তন্ত্র। তাহলে টিস্যু জিনিসটা আসলে কি জিনিস, এটা তোমরা সবাই নাম শুনছো। এখন দেখো আমাদের স্লাইডের ভেতরে কি আছে, স্লাইডে দেখো বসুন্ধরা টিস্যু, মানে যেটা টয়লেট টিস্যু আমরা চিনি সে একটা চিত্র আছে, আবার একটা কলার চিত্র আছে। টিস্যুর নাম আমরা, এই টিস্যু বলতে অনেক সময় আমরা যে টিস্যু ব্যবহার করি এটার নামও চলে আসে। আবার অনেক ক্ষেত্রে কি হয় যে টিস্যুর আরেক নাম হচ্ছে কোষ কলা বা শুধু কলাও বলা হয়ে থাকে। তো এই কলা বলতে আমরা খাওয়ার যে আমরা যে কলা খাই সেটার মাথা, মানে সেটার কথাও কি চলে আসে, মাথায় চলে আসে। এখন আমরা আজকে যে টিস্যুটা পড়বো সেই টিস্যু এই দুইটার কোনোটাই না, বুঝছো? সেই টিস্যু এই দুইটার কোনোটাই না। আচ্ছা, এখন তাহলে এটা কি জিনিস? টিস্যু হচ্ছে, তুমি চিন্তা করে দেখো, একটা ছোট্ট উদ্ভিদ ধীরে ধীরে বড় হয়, কিসের মাধ্যমে বড় হয়? উদ্ভিদ, একটা উদ্ভিদ বা প্রাণী সেটা গঠিত হয় হচ্ছে কোষ দিয়ে, বুঝছো? এখন এই কোষগুলো বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টি করে সেটা হচ্ছে ছোট থেকে বড় হয়। আচ্ছা, এখন দেখো এখন দেখো যে তাহলে টিস্যুটা কি জিনিস। টিস্যু হচ্ছে অসংখ্য কোষ যখন এরকম পাশাপাশি অবস্থান করে একটা গুচ্ছ তৈরি করে, তখন আমরাকে তাকে টিস্যু বলি, তাই না? তার মানে টিস্যুটা হচ্ছে কি, টিস্যু হচ্ছে অনেকগুলা অনেকগুলা কোষের সমষ্টি। আচ্ছা, এখন দেখো টিস্যু কি জিনিস সেটা হচ্ছে আমরা এটা নিয়ে পড়বো। দেখো ইস্যু অথবা টিস্যু, মানে আমরা ইস্যু পড়ছি আর কি, যে এখন দেখো বাংলাদেশে প্রত্যেক দিনই একটা ইস্যু চলে, একটা ইস্যুকে ঢাকতে আর একটা সৃষ্টি হয়। তো এখন দেখো টিস্যু কি জিনিস সেটা বুঝতে হলে তোমাদেরকে টিস্যুর বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়তে হবে, এবং এখান থেকে কিন্তু মেডিকেলে কি হবে, প্রশ্ন হতে পারে। দেখো এই টিস্যুর কি কি বৈশিষ্ট্য থাকে সেটা জানতে হলে তোমাকে মনে রাখতে হবে একটা নিয়ম, সেটা হচ্ছে একের নিয়ম। একের নিয়ম, একের নিয়মটা কি জিনিস ভাইয়া? এটা হচ্ছে যে দেখো টিস্যু হবে সেই জিনিস যে সমস্ত কোষ একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পন্নকারী, একই ধর্ম বিশিষ্ট, এবং হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে কি, একসাথে থাকবে, তাই না? একসাথে একটা গুচ্ছ তৈরি করবে। তার মানে এই টিস্যুর যে বৈশিষ্ট্যগুলা সেগুলো হচ্ছে সব দেখো একের নিয়ম, একই উৎস থেকে হবে, একই ধরনের কাজ করবে, সমধর্মী হবে, এবং হবে হচ্ছে অবিচ্ছিন্ন, মানে একসাথে একটা গুচ্ছ তৈরি করবে। ওকে, এখন দেখো তাহলে টিস্যু সৃষ্টির কারণ কি। দেখো প্রত্যেকটা, বলতে পারো তোমরা যে ভাই প্রত্যেকটা কোষই তো আর নিজের কাজ ঠিক মতো করতেছে, তাহলে টিস্যু সৃষ্টি কেন করা হলো? দেখো টিস্যু সৃষ্টির কারণটা হচ্ছে এই যে একটা উদ্ভিদ ধরো, এর কিন্তু অনেকগুলো অংশ আছে। যেমন একটা উদ্ভিদের কি আছে, একটা উদ্ভিদের পাতা আছে, তার কাণ্ড আছে, তার মূল আছে, তাই না? এখন মূলের কোষের কাজ কি? মূলের কোষের কাজটা হচ্ছে মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করা। কাণ্ডের কোষের কাজটা হচ্ছে সেটা পরিবহন করা। তারপর পাতায় কি করবে? পাতায় হচ্ছে খাদ্য তৈরি করবে, তাই না? তাহলে এই যে প্রত্যেকটা অঙ্গের আসলে ভিন্ন 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 রকম কাজ, রাইট? এখন মূলের কোষের যে কাজ, সেই কাজ যেন কাণ্ডের কোষ দ্বারা ব্যাহত না হয়, বা পাতার কোষের কাজ যেন কাণ্ডের কোষ দ্বারা ব্যাহত না হয়, এই জন্যই মূলত এদেরকে আলাদা করা হয়েছে, যাতে প্রত্যেকটা কোষ বা প্রত্যেকটা অঙ্গের যে কোষগুলো তারা নিজেরা স্বাধীনভাবে কাজ করতে পারে। তার মানে এই যে টিস্যু সৃষ্টি করা হয়েছে, এর কারণটা হচ্ছে উদ্ভিদ দেহ গঠনকারী কোষের শ্রম বিভাগ, মানে কাজের সুবিধার জন্য ভাগ করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এবার দেখো যে টিস্যুর প্রকারভেদ। তো টিস্যুকে যেহেতু সবকিছু বলতেছে, টিস্যু মেইনলি আসলে কি জিনিস, কোষের গুচ্ছ। এই জন্য যে কোষ গুচ্ছ তৈরি করতেছে সেই কোষের বিভাজন ক্ষমতা অনুযায়ী টিস্যুকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে। একটা হচ্ছে যে সমস্ত কোষ বিভাজিত হতে পারে তারা হচ্ছে ভাজক টিস্যু, বা যে টিস্যু বিভাজিত সেটা। আর স্থায়ী টিস্যু কোনটা? যেটা হচ্ছে পারে না। কি পারে না? যারা হচ্ছে বিভাজিত হতে পারে না তারা হচ্ছে স্থায়ী টিস্যু। ওকে, এখন দেখো এই যে ভাজক টিস্যু, এই ভাজক টিস্যুর একটা অপর নাম আছে, সেটা কি? তাকে বলা হয় হচ্ছে মেরিস্টেম। আচ্ছা, তোমরা যারা আমার কথা শুনতেছো তোমরা হচ্ছে একটু তোমাদের যে বইটা আছে, বোর্ড বই যদি মানে সম্ভব হয় তাহলে বোর্ড বইটা সামনে খুলে লেকচার করো, বুঝছো? মানে একটা অনলাইন লেকচারটা যদি অনলাইন লেকচার, কিন্তু অফলাইন লেকচার একটা ফিল তোমরা পাবা। তোমরা সামনে বই নিয়ে তোমরা হচ্ছে লেকচার করবা, তাহলে তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। এখন দেখো তাহলে ভাজক টিস্যুর আরেকটা নামই হচ্ছে কি, একে মেরিস্টেম নামে এদের পরিচয় দেওয়া হয় আর কি, মেরিস্টেম বলা হয়। তাহলে এটা হচ্ছে মেরিস্টেম কি জিনিস, এটা হচ্ছে ভাজক টিস্যুর একটা
অপর নাম। আচ্ছা, এখন দেখো এই ভাজক টিস্যু কোথায় পাওয়া যায়? যেহেতু ভাজক টিস্যু মানে এরা উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে কাজ করবে, সুতরাং উদ্ভিদের কাণ্ড, মূলের শীর্ষ, কচি পাতা, পুষ্প, কাণ্ডমুকুল, পর্বমধ্য, কাণ্ডের পরিধি, মানে মোটামুটি একটা উদ্ভিদের যত জায়গা আছে সব জায়গায় কি এগুলো থাকবে, কারণ সব জায়গায় তো বৃদ্ধি প্রয়োজন আছে। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। তোমরা এইটা ভালো করে পড়বে, এবং এইটা যদিও আসলে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু সবগুলো তোমরা কি করবে না, সব হচ্ছে মুখস্থ করা যাবে না, বুঝছো? আমরা একটু বুঝতে হবে, মুখস্থ করতে হবে, কিন্তু শুধু মুখস্থ করলে ভুলে যাবে, এই জন্য হচ্ছে কি করতে হবে, একটু বুঝতে হবে, পাশাপাশি হচ্ছে কি, পাশাপাশি হচ্ছে মনে রাখতে হবে। এখন দেখো, এটা একটা ভাজক টিস্যুর কোষ, বুঝছো? দেখো কোষগুলো দেখতে কেমন, ষড়ভুজাকার, বেঞ্জিনের মতো অনেকটা, তাই না? একটা বেঞ্জিনের মতো। আচ্ছা, এখন দেখো যে এই যে কোষগুলো খেয়াল করে দেখো, এই কোষ যেটা আছে এখানে, তার দেখো যে প্রত্যেকটার দেখো ব্যাস প্রায় সমান, বুঝছো? প্রত্যেকটার ব্যাস সমান, তার মানে হচ্ছে এইটা হচ্ছে সমব্যাসীয়। তার মানে ভাজক টিস্যু কি সমব্যাসীয়। আচ্ছা, আমরা আগে পড়লাম যে ভাজক টিস্যু মানে কি, যে কোষ বিভাজিত হতে পারে বা যে টিস্যু বিভাজিত হতে পারে। তার মানে এরা হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন, মানে বারবার বিভাজিত হয়। এই জন্য এরা হচ্ছে যখনই একটা কোষ তৈরি হয় তখনই এরা দ্রুত সেই কোষ থেকে নতুন একটা কোষ তৈরি হয়ে যায়, মানে খুবই ব্যস্ত একটা লাইফ পার করে, বুঝছো? তোমাদের মতো, মানে এদের হাতে খুব বেশি কি নেই, খুব বেশি টাইম নাই, বুঝছো? এখন যেহেতু এরা বিভাজিত হয়, তার মানে কি এরা হচ্ছে জীবিত। জীবিত মানে হচ্ছে তার মানে এরা জীবিত, কারণ মৃত বস্তু তো আসলে বিভাজিত হতে পারে না, তাই না? তার মানে ভাজক টিস্যু হচ্ছে সমবাসীয় এবং হচ্ছে জীবিত, বিভাজন ক্ষমতা সম্পন্ন। খেয়াল করো, এইটা হচ্ছে কি কোষের নিউক্লিয়াস, রাইট? তো এই যে ভাজক টিস্যুর যে কোষ, তাদের নিউক্লিয়াস গুলো হয় তুলনামূলক বড়। এখন যদি নিউক্লিয়াস বড় হয়, তাহলে কোষের ভিতরে বাকি যে জায়গাগুলো আছে, বুঝছো, এই জায়গাগুলা, এগুলা কেমন হবে, সাইটোপ্লাজম কেমন হবে, তাহলে ঘন হবে। কারণ কি, নিউক্লিয়াস বড় হলে সাইটোপ্লাজমের জায়গা কমে যাচ্ছে, মানে ঘন হয়ে যাচ্ছে। তার মানে নিউক্লিয়াস হবে বড়, সাইটোপ্লাজম হবে হচ্ছে ঘন। তারপরে খেয়াল করে দেখো এদের এই যে প্রাচীর, তাই না, কোষ প্রাচীর, তোমরা সবাই একটু লিখে তো চ্যাট বক্সে যে উদ্ভিদের কোষ প্রাচীর কি নির্মিত, সবাই লেখো, একদম সবাই, সবাই লেখো উদ্ভিদের কোষ প্রাচীর কি নির্মিত। ওকে ওকে, অনেকেই লিখতেছে, সবাই সবাই লিখতেছে সেলুলোজ 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 সেলুলোজ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে উদ্ভিদের যে যে কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। এখন কোষ প্রাচীর কিভাবে তৈরি হয়, একটা মধ্যপর্দা তৈরি হয় প্রথমে, মধ্যপর্দার উপরে একটা প্রাচীর তৈরি হয় যার নাম প্রাইমারি প্রাচীর, তার উপরে আর এক রকম প্রাচীর তৈরি হয়, তাকে কি বলে, সেকেন্ডারি প্রাচীর, তাই না? সবাই জানি এটা আমরা। তাহলে এই যে সময়, এটা কোষ প্রাচীর পুরো হওয়ার জন্য একটা সময় প্রয়োজন আছে, কিন্তু এটা তো ভাজক কোষ, এরা তো বিভাজিত হয়, সময় নাই বেশি, এই জন্য এদের কোষ প্রাচীর পুরো হতে পারে না। কেমন হয়, কোষ প্রাচীর হয় হচ্ছে পাতলা। পাতলা হলে কি কি নির্মিত হবে, সেলুলোজ নির্মিত। তোমরা মনে রাখবা যে যখনই তোমরা শুনবা যে কোষ প্রাচীর পাতলা, তখনই মনে রাখবা সেটা কি নির্মিত হবে, সেলুলোজ নির্মিত। ওকে, এখন দেখো দুইটা কোষের মাঝে দেখো কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই, কোনো কোষ গহ্বর নাই। এখন এগুলো কেন নাই, কারণ হচ্ছে এইগুলো তৈরি হওয়ার জন্য একটা সময় দরকার আছে, রাইট? সেই সময়টা এরা পায় না, এই জন্য এদের ভিতরে কোনো আন্তঃকোষীয় ফাঁক বা কোনো কোষ গহ্বর কি তৈরি হতে পারে না। ওকে, এখন আন্তঃকোষীয় ফাঁক বা কোষ গহ্বর, এগুলোর কাজই হচ্ছে কোনো বর্জ্য পদার্থ বা কোনো সঞ্চিত পদার্থ এগুলো ধারণ করা। এখন এদের তো আন্তঃকোষীয় ফাঁক বা কোষ গহ্বর নাই, তাহলে এদের কিভাবে সম্ভব যারা বর্জ্য পদার্থ বা হচ্ছে সঞ্চিত খাদ্য ধারণ করবে? তাহলে এদের কোনো ধরনের বর্জ্য পদার্থ বা সঞ্চিত খাদ্য কি থাকে না। ওকে, এখন দেখো আরেকটা কথা, সেটা হচ্ছে এদের যে প্লাস্টিড, হ্যাঁ, এদের যে প্লাস্টিড, সেই প্লাস্টিডের ক্ষেত্রে ওদের প্লাস্টিডটা হচ্ছে কি হতে পারে না, পরিণত হতে পারে না, অপরিণত। কারণ কি, পরিণত হওয়ার সময়ই পাচ্ছে না, এরা খুবই ব্যস্ত। এই জন্য এদের কোষের প্লাস্টিডকে বলে হচ্ছে প্রোপ্লাস্টিড। প্রো মানে হচ্ছে আদি বা অপরিণত, এদের প্লাস্টিডটা কেমন, প্রোপ্লাস্টিড ধরনের। ওকে, তো আশা করি এগুলো বুঝতে পারছো। এখন তোমরা এখানে খেয়াল করে দেখো, আমরা মোটামুটি সবগুলোই বলে ফেলছি। যে একটা আমরা বলছি যে কোষগুলো জীবিত, সমবাসীয়, ছোট, বিভাজন ক্ষমতা সম্পন্ন। কোষ প্রাচীর কেমন, সেলুলোজ নির্মিত, পাতলা। সাইটোপ্লাজম হচ্ছে ঘন, নিউক্লিয়াস বড়, কোষ গহ্বর থাকে না, আন্তঃকোষীয় ফাঁক, সঞ্চিত খাদ্য, খরিত বস্তু দেখো সবগুলোই কি না না থাকে না। বিপাকীয় হার কেমন, বেশি। কারণ কি, কারণে বারবার বিভাজিত হচ্ছে, বারবার যদি বিভাজিত হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে এদের সেই বিপাকীয় হারটা বেশি হতে হবে, কারণ এদের খাদ্য বেশি লাগবে। ওকে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু বুঝে মুখস্থ করবা, শুধু মুখস্থ করবা না, বুঝে মুখস্থ করবা। ওকে, এখন চলে আসো ভাজক টিস্যুর কাজ। দেখো ভাজক মানে কি, বিভাজিত হচ্ছে, সুতরাং
সুতরাং হচ্ছে এদের যে কাজগুলো কি হবে দেখো, যে টিস্যু উদ্ভিদের লম্বা হতে সাহায্য করবে, দৈর্ঘ্য বৃদ্ধি, উদ্ভিদকে মোটা হতে সাহায্য করবে মানে কি ব্যাস বৃদ্ধি করবে। আর এই দুটো লাইন দেখো ভাজক টিস্যু হতে, মানে যেটা আমরা পড়তেছি এখান থেকেই আমাদের যে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। এছাড়াও যদি একটা উদ্ভিদের এই যে এখানে ধর কেটে গেছে, বুঝছো, এই যে এখানে কেটে গেছে, আর এই ক্ষতটা পূরণ করবে কি হবে, ভাজক টিস্যুগুলো বিভাজিত হবে, হয়ে ক্ষতগুলো পূরণ করবে। তার মানে ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে কি হয়, ক্ষতস্থান পূরণ হয়। ওকে, ঠিক আছে। এখন দেখো নেক্সটে যাচ্ছি আমরা, নেক্সটে খেয়াল করো। দেখো এখানে হচ্ছে কি আছে, ভাজক টিস্যুর প্রকারভেদ আছে, তাই না? আচ্ছা, তোমরা এটা ভালো করে খেয়াল করো, এই অধ্যায়ে এর পর থেকে দেখবা যত প্রকারই আমরা পড়ি না কেন, দেখবে ম্যাক্সিমাম জায়গায় কি আছে, ম্যাক্সিমাম জায়গায় দেখবে হচ্ছে 3 3 3 করে, বুঝছো? তার মানে তোমরা মনে রাখবা এই অধ্যায়ে হচ্ছে তিনের নামতা আছে, বুঝছো? তারপরে নামতা পড়ছি আমরা, তো এখানে দেখবো তিনের নামতা অ্যাকচুয়ালি না, মানে তিনের গুণিতক বা সবকিছু দেখবো তিনের নিয়ম অনুসারে, বুঝছো? আচ্ছা, এখন দেখো আহ ভাজক টিস্যুর প্রকারভেদ, তাই না? দেখো 4টা বিষয়ের উপরে ভাগ করা হয়েছে, কি কি? উৎপত্তি অনুসারে, তাই না? উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে। সবাই লেখো তো এটা, সবাই লেখো, উৎপত্তি, অবস্থান, কোষ বিভাজন, কাজ। উৎপত্তি, অবস্থান, কোষ বিভাজন, কাজ। সবাই লেখো এটা, সবাই। আচ্ছা, দেখো তাহলে হচ্ছে এই যে ভাজক টিস্যুর প্রকারভেদ, এটা হচ্ছে 4টা বিষয়ের উপরে ভাগ করা হচ্ছে, কি কি? উৎপত্তি, অবস্থান, কোষ বিভাজন এবং কাজ। দেখো প্রত্যেকটা ভাগেরই আবার কি করা হচ্ছে, 3 প্রকার 3 প্রকার 3 প্রকার করে, তাই না? এই জন্য এইগুলো বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, কারণ যিনি প্রশ্ন করবেন তিনি কি করবেন, তিনি হচ্ছে 3টা দিবেন হচ্ছে একই জায়গা থেকে, আরেকটা দিকে আরেক জায়গা থেকে দিয়ে বলবেন যে নিচের কোনটি নয় বা নিচের কোনটি। সুতরাং এইটা হচ্ছে ভালো করে মনে রাখতে হবে। তো আমরা দেখো একটু বুঝতে হবে, বুঝলেই তোমরা ইনশাল্লাহ মনে রাখতে পারবা। তাহলে প্রথমে চলে আসো যে উৎপত্তি অনুসারে, বুঝছো? উৎপত্তি অনুসারে দেখো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা, কি কি দেখো, প্রারম্ভিক, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রারম্ভিক মানে হচ্ছে তোমার এই প্রারম্ভিক ভাজক টিস্যুতে আলটিমেটলি সমস্ত টিস্যুর বৃদ্ধি শুরু হবে। থাকে কোথায় এরা? এরা থাকে হচ্ছে কাণ্ড বা মূলের একদম শীর্ষ দেশে থাকে এরা। এবং দেখো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই প্রারম্ভিক মানে এই টিস্যু থেকেই তোমার সমস্ত অঞ্চল থেকেই তোমার বৃদ্ধির সূচনা হচ্ছে। ওকে, প্রাইমারি টিস্যু কি জিনিস? এই প্রারম্ভিক ভাজক টিস্যু থেকেই কিছুক্ষণ পর মানে তোমার এই প্রাইমারি টিস্যু তৈরি হবে, বুঝছো? তার মানে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে এদের উৎপত্তি। কোথায় অবস্থান করে? মূল, কাণ্ডের শীর্ষে। কারণ কি, এদের তো বৃদ্ধি হতে হবে। এবং এই জন্য কি হয়, শীর্ষে অবস্থান করতেছে, এই জন্য উদ্ভিদ হচ্ছে দৈর্ঘ্যে মানে লম্বায় বৃদ্ধি পাচ্ছে। ছোট উদ্ভিদ এরকম ছিল, সেটা হচ্ছে কিছুদিন পরে এরকম লম্বা হয়ে যাচ্ছে, মানে দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে। ওকে, এইবার দেখো সেকেন্ডারি ভাজক টিস্যু, এক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এই জন্য দেখো এখানে বলা আছে এরা স্থায়ী টিস্যু হতে সৃষ্টি হয়। তার মানে যে সমস্ত ভাজক টিস্যু পরবর্তী সময়ে স্থায়ী টিস্যুতে সৃষ্টি হয় তাদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। উদাহরণ কি দেখো, কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, অতিরিক্ত ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম কি জিনিস দেখো, ক্যাম্বিয়াম হচ্ছে ভাজক টিস্যু, আর কর্ক মানে এটা হচ্ছে কাণ্ডে থাকে, কাণ্ডে তোমাদের কর্ক নামে ব্যাপার আছে। আর ইন্টারফ্যাসিকুলারটা কি জিনিস, সেটা হচ্ছে যে ফ্যাসিকল মানে হচ্ছে তোমার এই যে টিস্যু গুচ্ছ, এগুলোকে ফ্যাসিকল বলা হয়। আর দুইটা টিস্যু গুচ্ছের মাঝে থাকবে যে ক্যাম্বিয়াম, তাকে বলবে হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আমাদের এটুকু জানলেই এনাফ, এত বিস্তারিত এখান থেকে আসবে না। জাস্ট এখান থেকে কি আসবে, উদাহরণ, যে নিচের কোনটি সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ বা কোনটি প্রাইমারি উদাহরণ বা এরকম কিছু আসবে। সুতরাং খুব বেশি বিস্তারিত জেনে আসলে লাভ হয় না, কারণ বিস্তারিত মেডিকেলে আসে না। সুতরাং মেডিকেলে যতটুকু আসে ততটুকু পড়লেই আমার জন্য কি যথেষ্ট, বেশি পড়লে আরো চাপ পড়ে যাবে। ওকে, ওকে। এখন দেখো এখানে আছে কি, তোমাদের একটা ব্যাপার একটু ক্লিয়ার করে দেই, এটা সবাই ভুল করো। দেখো আমরা এখানে কি পড়লাম, আমরা পড়লাম হচ্ছে যে প্রারম্ভিক যে ভাজক টিস্যু, এইখান থেকেই তোমার একটা উদ্ভিদের মেইন তোমার বৃদ্ধি শুরু হচ্ছে, তাই না? প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে হবে কি, প্রারম্ভিক ভাজক থেকে হবে হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, তাই না? এই প্রাইমারি ভাজক টিস্যু থেকে উৎপত্তি লাভ করবে হচ্ছে কি, প্রাইমারি স্থায়ী। তার মানে প্রারম্ভিক থেকে হচ্ছে প্রাইমারি ভাজক, আর প্রাইমারি ভাজক থেকে হচ্ছে কি প্রাইমারি স্থায়ী। আর এই প্রাইমারি স্থায়ীটিকে যখন কোনো ভাজক টিস্যু তৈরি, তখন তাকে কি বলবে, তখন তাকে বলবে হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। রাইট, এই সিরিয়ালটা তোমরা মনে রাখবা যে কোনটা থেকে কি তৈরি হচ্ছে, তাহলে ভুল হবে না। দেখবো প্রারম্ভিক থেকে হচ্ছে প্রাইমারি, প্রাইমারি থেকে ভাজক থেকে প্রাইমারি স্থায়ী, প্রাইমারি স্থায়ী থেকে সেকেন্ডারি ভাজক। তাহলে এটা তোমরা ভালো করে এই যে একটা ফ্লো চার্ট এটা মনে রাখবা। এবার দেখো তোমার হচ্ছে অবস্থান অনুসারে খেয়াল করে দেখো, এখানে যেটা হচ্ছে শীর্ষে অবস্থান করতেছে তার নাম হচ্ছে এপিকাল
বা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু, যেটা অবস্থান করে, দেখো এই সাদাটা হচ্ছে দুটা স্থায়ী টিস্যু। এখন দুইটা স্থায়ী টিস্যুর মাঝে যে টিস্যুটা থাকবে ভাজক টিস্যু, তাকে বলবে হচ্ছে ইন্টার ক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। মানে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে তোমার হচ্ছে কি হচ্ছে, যেটা নিবেশিত অবস্থায় আছে। আর ল্যাটেরাল কোনটা, যেটা হচ্ছে পাশে থাকবে, অর্থাৎ কাণ্ডের যে পাশে লম্বভাবে যেটা আছে সেটাকে বলছে ল্যাটেরাল বা হচ্ছে কি পার্শ্বীয় ভাজক টিস্যু। ওকে, এখন নেক্সট স্লাইড যাচ্ছি। দেখো তাহলে আমরা তিনটাই পড়ে ফেলছি, এখন এখান থেকে কি কি পড়তে হবে দেখো। শীর্ষস্থ এবং হচ্ছে নিবেশিত বা ইন্টারক্যালারি, এইটা হচ্ছে, এরা হচ্ছে প্রাইমারি, বুঝছো, এরা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। আর পার্শ্বীয় যে ভাজক টিস্যুটা আমরা পড়লাম সেটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। মানে এই পার্শ্বীয়টা হচ্ছে কি হয়, এরা একটা পর্যায়ে যে স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয়, এই জন্য হচ্ছে এদেরকে সেকেন্ডারি বলে। এই জন্যই খেয়াল করে দেখো, আমরা সেকেন্ডারি ভাজক টিস্যুর যে উদাহরণগুলো পড়ে আসছি না, দেখো ঠিক একই উদাহরণ এখানে কি এইখানে দেওয়া আছে, একই উদাহরণ, কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ভালো করে পড়বা। এখন শীর্ষস্থ কোনটা, যেগুলো শীর্ষে থাকবে, এগুলো বোঝার কিছুই না, নামেই পরিচয়। এরা এই শীর্ষস্থ প্রাইমারি, এই জন্য প্রাইমারি থেকে কি তৈরি হয় বলতো, প্রাইমারি থেকে প্রাইমারি স্থায়ী তৈরি হয়, খুবই সোজা আর কি। এবার দেখো নিবেশিত, নিবেশিত মানে কি বলছিলাম, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকবে এরা, রাইট। ওকে, তো এরা যেহেতু প্রাইমারি, তাহলে এরা সৃষ্টি হবে হচ্ছে শীর্ষস্থ থেকে সৃষ্টি হবে, বুঝছো, এখান থেকে সৃষ্টি হবে হচ্ছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত। দেখো এখানে অনেকগুলো উদাহরণ আছে, জাস্ট পড়বা, এগুলো খুব বেশি মাথায় রাখার দরকার নেই। জাস্ট দেখো ঘাস, পাইন, হর্সটেইল, হ্যাঁ, এগুলোর হচ্ছে পত্রমূল মানে পাতার বোটা, মধ্যপর্ব মানে পাতার মাঝখানে, পর্বসন্ধি মানে যেখানে তোমার হচ্ছে ডাল জোড়া জোড়া লাগছে সেইখানে, বা ফুলের বোটা, এগুলো থাকে, বুঝছো। হর্সটেইল হচ্ছে ঘোড়ার লেজের মতো দেখতে একটা উদ্ভিদ। ওকে, এখান থেকে এগুলো পড়বা। জাস্ট মনে রাখবা যে কোন টিস্যু থেকে কোনটা সৃষ্টি হচ্ছে, যে তোমাদের আমি যে সিরিয়ালটা দিলাম এটা তোমরা মাথায় রাখবা। ওকে, এবার আসো কোষ বিভাজন অনুসারে। দেখো এটা বায়োলজি আর কি, তিন প্রকার তিন প্রকার তিন প্রকার। দেখো মাস, প্লেট এবং হচ্ছে কি রিব, তাই না? মাস, প্লেট, রিব। আচ্ছা তোমরা একটু আমাকে চ্যাট বক্সে জানাও তো যে মাস, মাস শব্দটার অর্থ কি জানো? মাস পিপুল, আমরা মাস পিপুল জানি, মাস পিপুল মানে কি? মাস মিডিয়া মানে কি? দেখো মাস পিপুল মানে হচ্ছে আম জনতা, আমরা যেটাকে মজা করে ম্যাঙ্গো পিপুল বলি, তাই না? মাস মিডিয়া মানে হচ্ছে কি গণমাধ্যম, তাই না? মাস মানে হচ্ছে গণ, মানে সবাইকে বোঝায়। এই জন্য মাস যে ভাজক টিস্যু সেটা হচ্ছে সব তলে বিভাজিত হবে, আর এর ফলে উদ্ভিদের কি হবে, ঘনত্বে বৃদ্ধি পাবে, রাইট? বুঝতে পারছো? তাহলে মাস এই শব্দের অর্থই হচ্ছে সব তলে, এই জন্য এটা হচ্ছে সব তলে বিভাজিত হবে। এখন দেখো উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ দেখো, বর্ধনশীল ভ্রূণ, শস্য, রেণুথলি, মজ্জা এবং কর্টেক্স। মনে রাখবা, এ মা বরকে শস্য দে, এ মা বরকে শস্য দে। এতে হচ্ছে এন্ডোস্পার্ম, যার বাংলা হচ্ছে শস্য, আবার এখানে শস্য আছে এমনিতেই। মাতে হচ্ছে মজ্জা, বতে হচ্ছে বর্ধনশীল ভ্রূণ, রতে হচ্ছে রেণুথলি, আর কতে হচ্ছে কর্টেক্স। ওকে, তোমরা হচ্ছে এই ছন্দটা দিয়ে তোমরা হচ্ছে উদাহরণগুলো মনে রাখবা, কারণ এখান থেকে কি, এখান থেকে তোমার মেডিকেলে প্রশ্ন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। ওকে, এখন দেখো যে প্লেট, এখন ওই যে বললো এ মার্কে বরকে শস্য দে, শস্য মানে কি, ভাত আসলে। এখন ভাত দিবে কিসে, প্লেটে দিবে না? ভাত তো দিবে হচ্ছে প্লেটে, এটা হচ্ছে ধরো একটা প্লেট। এখন বলো তো প্লেটের কয়টা তল? এই যে একটা উপরের তল, একটা হচ্ছে নিচের তল, মানে প্লেটের তল দুইটা, এই জন্য প্লেট এটা বিভাজিত হবে দুই তলে, রাইট? ওকে, এই জন্য এটা হচ্ছে আয়তনে বৃদ্ধি পাচ্ছে। উদাহরণ কি দেখো, পাতা, পাতা তো আমরা অনেক সময় কি করে, অনেকে পিকনিক করে কি করে, বনভোজনে যে পাতায় ভাত খায়, মানে পাতাটাকে প্লেট হিসেবে ইউজ করে, এই জন্য পাতায় হচ্ছে প্লেটের হচ্ছে ভালো উদাহরণ। এছাড়া দেখো কি আছে, যে বর্ধিষ্ণু মানে যেটা বৃদ্ধিপ্রাপ্ত বহিত্বক মানে বাইরের ত্বকটা, এটাও একটা প্লেটের উদাহরণ। মানে খুবই সুন্দর, মানে তুমি জাস্ট চিন্তা করে মনে রাখবা, সবকিছু তো মুখস্থ করতে হবে এমন না। ওকে, ওকে, এইবার আসো রিব। আচ্ছা রিব, রিব যে এই যে শব্দটা, এটা একটা ইংরেজি শব্দ, RIB, যেটার ভালো বাংলা আমরা যেটা পরিচিত সেটা হচ্ছে কি পরশুকা, তাই না? তোমরা জুলজিতে পড়ছো না এটা, বলো তো? পরশুকা পড়ছো। এখন পরশুকা দেখতে কেমন, আমাদের যে বুকের পাঁজর সেটাই আসলে পরশুকা, দেখতে অনেকটা এরকম, মানে চোখা, মানে একটা লাঠির মতো আর কি। তাহলে এটার কিন্তু, এটার যদি বৃদ্ধি হয় তাহলে কয় দিকে হবে? এটার এক তলে হবে, কারণ এটা তো একটা লাঠির মতো চিকন একটা। তো প্রথম কথা হচ্ছে, যেহেতু এটা রিব মানে হচ্ছে কি, এটা হচ্ছে বুকের পাঁজর, এই জন্য এই ধরনের ভাজক টিস্যু দেখতে হবে হচ্ছে বুকের পাঁজরের ন্যায়, এবং এরা
কয় তলে বিভাজিত হবে? এক তলে। কয় সারি কোষ সৃষ্টি করবে? যেহেতু একদিকে হচ্ছে এক সারি। উদাহরণ কি দেখো, বর্ধিষ্ণু মূল, মানে মূল এরকম সুচালো হয়, এই জন্য সুচালো হবে। মূল কাণ্ডের মজ্জারশ্মি, বর্ধিষ্ণু জাইলেম এবং ফ্লোয়েম। তো এইটা বেশি ভালো করে মনে রাখবে, এটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি বলি মাস সব তলে হয়, প্লেট দুই তলে, রিব হচ্ছে এক তলে। ওকে, এবার আসো কাজ অনুসারে। কাজ অনুসারে কয় প্রকার হবে আমরা সবাই জানি, সবাই জানি তিনের নিয়ম। তাহলে কয় প্রকার হবে? তিন প্রকার, রাইট? তিন প্রকার। কি কি দেখো, একটা হচ্ছে প্রোটোডার্ম। আচ্ছা তোমরা সবাই চ্যাট বক্সে লিখো তো, ডার্ম বা ডার্মিস মানে কি? সবাই লিখো, ডার্মিস মানে কি? লিখো লিখো লিখো, ত্বক ত্বক ত্বক। ওকে, অনেকেই লিখতেছো, অনেকেই থ্যাংক ইউ ভেরি মাচ যারা লিখতেছো, সবাই পারো, সবাই আমরা এটা পারি। ডার্মিস বা ডার মানে হচ্ছে ত্বক। এখন প্রোটো মানে, এই যে প্রো মানে হচ্ছে আদি, বা প্রোটো মানে হচ্ছে আদি, তাহলে আদি ত্বক। আদি ত্বক মানে কি? যে সমস্ত, মানে এই প্রোটোডার্ম থেকে আলটিমেটলি মূল কাণ্ড বা শাখা প্রশাখা এটার কি তৈরি হয়? ত্বক। এই জন্য এটাকে প্রোটোডার্ম বলতেছে। প্রো ক্যাম্বিয়াম, আচ্ছা ক্যাম্বিয়ামের নাম তোমরা শুনছো না পরিবহন টিস্যুর ভিতরে? ক্যাম্বিয়াম। আচ্ছা, তাহলে ক্যাম্বিয়ামটা কি করে আসলে? এই ক্যাম্বিয়াম, এটার কাজ হচ্ছে পরিবহন টিস্যু সৃষ্টি করা। এখন পরিবহন টিস্যু আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, জাইলেম জল টানে আর ফ্লোয়েম খাদ্য দেয়, তাই না? খাদ্য পরিবহন করে। তাহলে এই পরিবহন সৃষ্টি করবে কোনটা? প্রোক্যাম্বিয়াম। তোমরা এখান থেকে উদাহরণ কিন্তু খুব ভালো করে মনে রাখবা, বুঝছো? দেখো মুখস্থ না করলেও কিন্তু হবে। প্রোটোডার্ম সে ত্বক তৈরি করে, প্রোক্যাম্বিয়াম মানে হচ্ছে পরিবহন টিস্যু সৃষ্টি করে। আছে কি কি? জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম, এই তিনটা তৈরি করবে হচ্ছে প্রোক্যাম্বিয়াম। এই বাদে উদ্ভিদের আর যা আছে, বুঝছো, মানে প্রোটোডার্ম মানে ত্বক এবং পরিবহন টিস্যু বাদে আর যা আছে সেটা তৈরি করবে কে? গ্রাউন্ড মেরিস্টেম। এখন যা থাক তোমার তো মুখস্থ করার দরকার নাই, কারণ তুমি তো এই দুটো পারোই। সুতরাং এই দুটো বাদে আর যা আসবে সেটাই কোনটা অ্যান্সার হবে? এইটা অ্যান্সার হবে, রাইট? ওকে, তাহলে কি কি আছে দেখো, কর্টেক্স, মজ্জা, মজ্জারও, সেটা ভালো করে খেয়াল করো তো, এটার জন্য ভুল না করো তোমরা, বুঝছো যে কোনটার কি উদাহরণ। ওকে, তাহলে প্রোটোডার্মটা হচ্ছে কি? ত্বক তৈরি করবে। আর ক্যাম্বিয়াম কি তৈরি, প্রোক্যাম্বিয়াম কি তৈরি করবে? পরিবহন টিস্যু। এই বাদে সবাই হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের অংশ। ওকে, দেখো এইখান থেকে এই শখটা আমাদের বইয়ে আছে, এখান থেকে just একটা লাইন তোমরা ভালো করে পড়বা, সেটা হচ্ছে এই লাইনটা, শীর্ষস্থ ভাজক টিস্যু বা এপিকাল মেরিস্টেম থেকে সব টিস্যু আলটিমেটলি উৎপত্তি লাভ করে। ক্লিয়ার? তার মানে সমস্ত টিস্যুর একদম তোমার হচ্ছে কি, একদম মেইন উৎপত্তি স্থল কোনটা? সেটা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু। ওকে, এবার আসো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। তোমরা একটু বলো তো চ্যাট বক্সে, আমরা কি এটা পড়বো? তোমাদের কি মনে হয় আমরা কি এটা পড়বো বলো তো? না, ভালো ধরতে পারছো। কারণ কেন পড়বো না? কারণটা হচ্ছে এই যে স্থায়ী টিস্যু, এটা হচ্ছে আমরা যে একটু আগে পড়ে আসলাম ভাজক টিস্যু, তার ঠিক উল্টা। সুতরাং ওইটার বৈশিষ্ট্য পড়লে, ওইটার উল্টা করলে যা হয় এটা কি হয় তাই হবে, তাই না? এই জন্য এটা আমরা পড়বো না। কারণ দুইটা একসাথে পড়লে অপশন যখন হবে তখন তোমার হচ্ছে তিন চারটে অপশনের ভিতরে প্যাচ লেগে যাবে, আমি কোনটা কার জন্য পড়ছিলাম। এই জন্য আমরা পড়বো হচ্ছে একটা, এই যেটা পড়বো তার বাইরে যে অপশন থাকবে সেটা হবে হচ্ছে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। ওকে, তো আশা করি এটা তোমরা হচ্ছে ভালো করে মনে রাখতে পারবা। আচ্ছা, তো এখন আমি তোমাদের জন্য, আমরা যতটুকু পড়লাম ভাজক টিস্যুটা পড়ছি, এখন সেখান থেকে তোমরা কতটুকু পারছো দেখা যাক। একটা পোল এখন তোমাদের জন্য আমি দিব, সবাই কিন্তু পারতে হবে, বুঝছো? পোলটা খুবই সহজ, ভালো করেই বলছি তোমাদেরকে, সবাইকে কি করতে হবে? পারতে হবে। ওকে, সবাই অ্যান্সার করো, কেউ বাদ যাবে না, বুঝছো? সবাই অ্যান্সার করো, একজনও কিন্তু বাদ যায় না, বাদ যাবে না কোনো শিশু। দেখতেছো অনেকে অ্যান্সার করতেছো সবাই, অনেকেই পারতেছো, তবে কিন্তু এখনো কিন্তু অনেকেই ভুল করছো, বুঝছো? ভুল করলে কিন্তু এটা কিন্তু হবে না। এত সহজ একটা প্রশ্ন যদি ভুল করো তাহলে কি হবে বলো? আচ্ছা, তোমাদের তাহলে আমল নামা দেখাই দিচ্ছি, তোমাদের আমল নামার কি অবস্থা দেখো সবাই একটু। এইখানে খেয়াল করেন, এইখানে খেয়াল করেন, যে তোমরা খেয়াল করে দেখো যে কি আছে।
কোনটি প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয় না? আমি তোমাদেরকে বলছিলাম যে ক্যাম্বিয়াম হচ্ছে এই নামটা ভাজক টিস্যু, সরি ভাস্কুলার টিস্যু মানে সম্পর্কিত আর কি। জন্য ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম এরা হচ্ছে প্রোক্যাম্বিয়াম সৃষ্টি হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? কর্টেক্স। কারণ কর্টেক্স সৃষ্টি হয় কোন জায়গা থেকে? কর্টেক্স হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের অংশ। এটা কিন্তু মেডিকেলের একটা প্রশ্ন, বুঝছো? সুতরাং যারা পারছো অনেক ধন্যবাদ, যারা পারো নাই যারা শিখে নাও, কারণ মেডিকেলে হচ্ছে এই ধরনের প্রশ্ন হবে এবং তোমরা ইনশাল্লাহ সবাই পারবা আশা করি। ওকে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে যাচ্ছি। খেয়াল করে দেখো এখানে কি আছে, স্থায়ী টিস্যুর কাজ। আমরা ভাজক টিস্যুর কাজ পড়ছি, এখন স্থায়ী টিস্যুর কাজ কি দেখো। এরা মেইনলি আমাদের খাদ্য তৈরি করবে, যেটা আমরা উদ্ভিদ খাই। অত্যন্ত প্রয়োজনীয়, যেমন আমার হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তারপর হচ্ছে পানি এবং খাদ্য পরিবহন করে, পানি ও খাদ্য সঞ্চয় করে এবং দৃঢ়তা প্রদান করে। তোমরা হচ্ছে জাস্ট এই ব্যাপারগুলো পড়বো, খুবই সহজ, এটা নিয়ে প্যাচ লাগানোর কিছু নাই। তারপরে দেখো স্থায়ী টিস্যুর প্রকারভেদ। তা আমরা তোমাকে বলছিলাম যে এই অধ্যায়ে যেখানেই প্রকারভেদ নিয়ে প্রশ্ন হবে, অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 3। তাহলে স্থায়ী টিস্যুর প্রকারভেদ কয়টা হবে? 3 প্রকার। কি কি? সরল, জটিল বা যৌগিক, ক্ষরণকারী বা নিঃস্রাবী। ভাই আচ্ছা, ওকে, তাহলে দেখো যে সরল টিস্যু কি জিনিস, সেটা হচ্ছে যে সমস্ত টিস্যুর এই যে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে যে কোষগুলো যদি একই আকার আকৃতি বিশিষ্ট হয়, একই আকার আকৃতি বিশিষ্ট হলে সেটা হবে কি টিস্যু? সেটা হবে হচ্ছে সরল টিস্যু, তাই না? যদি আকার আকৃতি একরকম না হয় তখন জটিল হবে। আর কিছু কিছু স্থায়ী টিস্যু আছে যেটা হচ্ছে কি করে, যেটা হচ্ছে ক্ষরণ করে, বা যেটা হচ্ছে নিঃসারী টিস্যু হিসেবে পরিচিত। আচ্ছা, দেখো সরল টিস্যু 3 প্রকার: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, নাম মনে রাখলেই হবে। জটিল টিস্যু কোনটা? আমরা যেটা পড়লাম যে পরিবহন টিস্যু, সেটা আসলে জটিল টিস্যু, জাইলেম এবং ফ্লোয়েম। আচ্ছা, ক্ষরণকারী টিস্যু কি জিনিস ভাইয়া? দেখো এই যে একটা ধরো উদ্ভিদ, এটাকে তুমি যদি কোথাও কেটে ফেলো, বুঝছো? তো যদি কেটে ফেলো তাহলে কি হবে? এখান থেকে অনেক উদ্ভিদে কি হয়? আঠা ক্ষরণ হয়, তাই না? তো এই আঠা ক্ষরণ যারা করে তারা হচ্ছে ক্ষরণকারী বা হচ্ছে নিঃস্রাবী টিস্যু। ওকে, এখন এই আঠা বা দুই রকম আছে, কিছুটা হচ্ছে দুধের মতো সাদা হয়, বুঝছো? দুধের মতো সাদা, যাকে আমরা ল্যাটেক্স বলি, বা যেখান থেকে রাবার তৈরি হয়, তো সেটা হচ্ছে তরু ক্ষীর। আর যেটা হচ্ছে এমনিতে তোমার রস, সেটা হচ্ছে গ্রন্থি টিস্যু। তো আশা করি সকলেই বুঝতে পারছো। জাস্ট এটুকু মনে রাখলে হবে, এখান থেকে তোমার বিস্তারিত কিছুই লাগবে না, জাস্ট মনে রাখো যে কোনটা কোন প্রকার বা কয় প্রকার। ওকে, এবার আসো টিস্যু তন্ত্র। দেখো খুবই সহজ ব্যাপারটা। আমরা পড়লাম যে অনেকগুলা কোষ মিলে কি তৈরি হয়? অনেকগুলা কোষ মিলে তৈরি হয় হচ্ছে টিস্যু। আর এই রকম অনেকগুলা টিস্যু যখন একত্রে একসাথে অবস্থান করবে, তখন আমরা তাকে কি বলি? তখন তাকে আমরা বলি হচ্ছে টিস্যু তন্ত্র, রাইট? টিস্যু তন্ত্র। এখন এই টিস্যু তন্ত্র দেখো, বিজ্ঞানী স্যাক্স, সাল পড়তে হবে না, তাও একবার দেখে রাখো। এটাকে কয় ভাগে ভাগ করবে? অ্যাজ ইউজুয়াল 3 ভাগে। কারণ এই অধ্যায়ে কি, এই অধ্যায়ে তোমরা যাই দেখবা সবই কি ম্যাক্সিমামই 3 প্রকার, 3 প্রকার, 3 প্রকার। ওকে, তাহলে খেয়াল করে দেখো যে টিস্যুতন্ত্র 3 প্রকার। কি কি? একটা হচ্ছে এপিডার্মাল, গ্রাউন্ড বা ভিত্তি, ভাস্কুলার বা হচ্ছে পরিবহন। তো আমরা একটু আগে কিন্তু কাজ অনুসারে ভাজক টিস্যু পড়ছি, তাই না? দেখো এটাও ঠিক ঠিক একই রকম। একটা হচ্ছে কি ডার্ম শব্দ আছে, এটা ত্বক তৈরি করবে। একটা হচ্ছে ভিত্তি তৈরি করবে, আর একটা হচ্ছে পরিবহন তৈরি করবে। তার মানে এই ত্বক আর হচ্ছে এই ভিত্তি, সরি এই পরিবহন টিস্যু, এটা বাদে বাকি যা আছে সবই কাদের অংশ? গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুর অন্তর্ভুক্ত। ওকে, এখন দেখো প্রথমে হচ্ছে চলে আসো এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র। দেখো প্রথম কথা হচ্ছে এদের উৎপত্তি কোন জায়গা থেকে। আমি তোমাদের প্রথমেই বলছিলাম যে সমস্ত টিস্যু উৎপত্তি লাভ করবে কোন জায়গা থেকে? প্রাইমারি শীর্ষক ভাজক টিস্যু হতে। ওকে, কি কাজ করবে? এদের কাজ যেহেতু ত্বক, এরা এজন্য উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ বা ত্বক সৃষ্টি করবে, তাই না? আচ্ছা, এখন দেখো যে এদের নাম আবার দুই রকম আছে, বুঝছো? এখন ত্বক যদি হয় কাণ্ড বা পাতার বহিরাবরণ, তখন তার নাম বলতেছি আমরা এপিডার্মিস। আচ্ছা, তোমরা বলো তো এপি মানে কি? তোমরা একটু চ্যাট বক্সে লেখো তো যে এপি মানে কি জিনিস। দেখো এপি মানে হচ্ছে বাইরে, বুঝছো? বাইরের ত্বক মানে বহিরাবরণ, বুঝছো? এপি মানে হচ্ছে বাইরে। কিন্তু মূলের ক্ষেত্রে খেয়াল করে দেখো, মূলের নামটা হচ্ছে এপিডার্মিস না হয়ে হয়েছে হচ্ছে এপিব্লেমা। এর কারণটা হচ্ছে যে মূল দিয়ে উদ্ভিদ হচ্ছে পানি শোষণ করে, মানে এই যে এপিব্লেমা, সেটা হচ্ছে লিকুইড যেগুলো আছে সেগুলো শোষণ করার
ক্ষমতা সম্পন্ন, ওই জন্য এর নাম হচ্ছে এপিব্লেমা। মনে রাখবা, মূলে হচ্ছে ল আছে, আবার ব্লেমাতেও কি আছে, ল আছে। সুতরাং খুব ইজি, এর জন্য ভুল করা যাবে না যে কোনটা হচ্ছে এপিব্লেমা এবং কোনটা হচ্ছে এপিডার্মিস। ওকে, এবার দেখো যে এই যে ত্বকীয় টিস্যুতন্ত্র, এবার কিছু ভাগ করা হয়েছে, রাইট? কি কি দেখো, এপিডার্মিস বা ত্বক, এপিডার্মিসের উপাঙ্গ সমূহ, পত্ররন্ধ্র এবং পানিপত্ররন্ধ্র। এবার দেখো কি আছে এখানে, একা একা পড়তে চাও, দরজা বন্ধ করে পড়ো। তার মানে হচ্ছে এখানে অনেকগুলা কথা আছে যেগুলো আসলে আহ, তোমাদের বইয়ে সমালোচনা লেখা আছে, ঠিক ত্বকের যে চ্যাপ্টারটা আছে তার ভিতরে তোমাদের বইয়ে লেখা আছে। এই সবগুলোই তোমাদের মোটামুটি লাগবে, তবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন প্রথম হচ্ছে যে কথাটা, সেটা হচ্ছে যে এটা আমরা পড়ে ফেলছি যে উদ্ভিদের বাইরের স্তরকে কি বলে, এপিডার্মিস বা হচ্ছে ত্বক, কিন্তু মূল হলে সেটা কি হবে, এপিব্লেমা। ওকে, এখন একটা প্রশ্ন তোমাদেরকে আমি একটু করি, সেটা হচ্ছে তোমরা বলো তো, যে আমরা বললাম যে টিস্যুতন্ত্র হচ্ছে অনেকগুলো টিস্যু নিয়ে গঠিত। এখন তুমি একটু চ্যাট বক্সে লিখো তো তোমরা, যে একটা মাত্র টিস্যু নিয়ে কি কোনো টিস্যুতন্ত্র গঠিত হতে পারে? একটা মাত্র টিস্যু নিয়ে কি টিস্যুতন্ত্র গঠিত হতে পারে কিনা? আচ্ছা, অনেকে লিখতেছে যে ভাই পারে, অনেকে লিখতেছে পারে না। দেখো, একটা মাত্র টিস্যু নিয়েও টিস্যুতন্ত্র হতে পারে, সেটা হচ্ছে এই যে আমরা ত্বকীয় টিস্যুতন্ত্র পড়তেছি, সেটা হচ্ছে একটা মাত্র টিস্যু নিয়ে, মানে এক সারি কোষ নিয়ে গঠিত, বুঝছো? তার মানে একটা দিয়েও টিস্যু হইতে পারে, টিস্যুতন্ত্র হইতে পারে, সেটা হচ্ছে এপিডার্মিস বা এপিডার্মাল টিস্যুতন্ত্র। এখন দেখো, নর্মালি এদের এক সারি হয়, কিন্তু কখনো কখনো কিন্তু এক সারির চেয়েও ভিন্ন হতেও পারে। সেটা কি, দেখো বট, অশ্বত্থ, পাকুড় এই গাছে ভিন্ন ভিন্ন হয়, মানে একাধিক সারি দেখা যেতে পারে। স্পেশালি বইয়ে বলা আছে তিন সারি কোষ দেখা যায় কোথায়, করবি। দেখো এটাও তিন সারি, মানে এই অধ্যায়ে ম্যাক্সিমামই কি, তিন। তাহলে তিন সারি পাওয়া যায় কোথায়, করবি। এইবার আসো এই লাইনটাতে, কিউটিন বা সুবেরিনের পুরু স্তরকে কি বলে, কিউটিকল। তোমাদের হচ্ছে কাইটিন এবং কিউটিন নিয়ে তোমাদের একটা সমস্যা আছে। তোমরা একটু ইনবক্সে লিখো তো, যে ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত। তোমরা খুব আগেই একটু আগেই পড়ছো, মানে গতদিনই পড়ছো, ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত, সবাই লেখো, সবাই একদম কেউ যেন বাদ না যায়। তো দেখো, আমি হচ্ছে কাইটিন এবং কিউটিন দুইটা কিন্তু আসলে এক জিনিস না, দুইটা জিনিসের পার্থক্য আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো, অনেকে লিখছো কাইটিন কাইটিন কাইটিন, ধন্যবাদ। হ্যাঁ, ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখন দেখো কাইটিন এবং কিউটিন দুইটার আসলে পার্থক্য। কাইটিনটা হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড, এক ধরনের গাঠনিক পলিস্যাকারাইড, মানে একটা কার্বোহাইড্রেট। এর কাজ কি, এর কাজ হচ্ছে আমরা যে ঘাস ফড়িং পড়ছি, তারপরে চিংড়ি পড়ছি, বা আমরা ছত্রাক পড়ছি, এগুলার কি করে, এগুলার হচ্ছে কোষ প্রাচীর তৈরি করে। তাহলে কিউটিন কি, কিউটিন হচ্ছে এক ধরনের লিপিড বা স্নেহ পদার্থ। আর এই কিউটিন যখন এরকম একসাথে মিলে একটা পুরু আস্তরণ বা একটা পুরু পর্দা সৃষ্টি করে, তখন তার নাম আমরা বলি হচ্ছে, আদর করে, আদর করে মানে স্নেহ করে বলি হচ্ছে কিউটিকল, কিউটিকল। তার মানে কিউটিন থেকে আসলে কিউটিকল সৃষ্টি হয়। আর কাইটিন আর কিউটিন কি এক জিনিস না, দুইটা আলাদা আলাদা জিনিস। তো আশা করি হচ্ছে প্রত্যেকেই তোমরা বুঝতে পারছো, এবং এরপরে যেন এই ব্যাপারটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন না থাকে। এখানেই শেষ তোমাদের প্রশ্ন। ওকে, এবার দেখো লিগনিন কোথায় পাওয়া যায়। দেখো সাইকাস স্পাইনাস ঘাস উদ্ভিদে। অ্যান্থোসায়ানিন কি জিনিস, এটা একটা রঞ্জক পদার্থ। কোথায় পাওয়া যায়, ফুলের পাপড়ি বা ফল ত্বক, এইগুলোতে তোমার হচ্ছে এই অ্যান্থোসায়ানিন কি পাওয়া যায়। আচ্ছা, মাইরোসিন হচ্ছে একটা এনজাইম, আর যে এনজাইম মাইরোসিন ক্ষরণ করে সেটা হচ্ছে সরিষা গোত্রীয় উদ্ভিদে পাওয়া যায়, তাদেরকে মাইরোসিন কোষ বলে। দন্তসাদি মনে রাখবা হচ্ছে এটা সরিষা গোত্রীয় উদ্ভিদের থাকা যায়। আর বলিফর্ম কি, দেখো বলিফর্ম হচ্ছে একটা বড় আকৃতির কোষ, হ্যাঁ, বড় ত্বকীয় কোষ। কোথায় পাওয়া যায়, গম, ভুট্টা, আখ। মনে রাখবা হচ্ছে অভাগা বুড়ি দিয়ে। অভাগা বুড়ি মানে কি, অতে হচ্ছে আখ, ভতে ভুট্টা, গতে হচ্ছে গম, বুড়িতে হচ্ছে বুলিফর্ম কোষ। এখানে খেয়াল করো, এটা তোমাদের একটা ত্বকের একটা চিত্র। দেখো এই যে এটা হচ্ছে ত্বক, ঠিক ত্বকের উপরে আবরণটা হচ্ছে কিউটিকল। দেখো কিউটিকলের উপরে কি আছে, কিছু উপাঙ্গ আছে, বুঝছো, কিছু উপাঙ্গ, মানে ত্বক থেকে সৃষ্টি হয়েছে। যেমন এটা হচ্ছে কি ট্রাইকোম, ট্রাইকোম বা রোম। আমাদের দেহে যেমন লোম আছে আমাদের ত্বকে, ঠিক উদ্ভিদ দেহেও যে রোম, তাকে বলা হচ্ছে রোম বা ট্রাইকোম। আচ্ছা, প্রথমত হচ্ছে এপিডার্মিসের উপাঙ্গ সমূহ কয় প্রকার, চার প্রকার। রোম বা ট্রাইকোম, শল্ক, কোলেটার্স, থলি। রোম বা ট্রাইকোম মানে এক ধরনের লোম। দেখো এই রোম দুই রকম হতে পারে, মূল রোম, কাণ্ড রোম। এখন খেয়াল করে দেখো, কাণ্ডে কয়টা বর্ণ আছে, তিনটা, আর মূলে আছে দুইটা, মানে মূলে কম কাণ্ডে বেশি। যেহেতু কাণ্ডে হচ্ছে বর্ণ সংখ্যা বেশি, এই জন্য কাণ্ডরোমটা হচ্ছে বহুকোষী, আর মূল রোমে কম বলে হচ্ছে কি এককোষী।
ক্লিয়ার? ওকে, এবার দেখো কাণ্ডের ভিতরে কি আছে। কাণ্ডের ভিতরে দেখো আছে একটা যুক্ত বর্ণ, এই যে দন্ত নয় ডয়, তাই না? কিন্তু মূলে কিন্তু কি নাই, কোনো যুক্ত বর্ণ নাই। এই জন্য কাণ্ডরমে যদি যুক্ত বর্ণ আছে, এই জন্য কাণ্ড হবে কিউটিকল যুক্ত, আর মূল হবে হচ্ছে কিউটিকল মুক্ত, কারণ যেহেতু মূলে কোনো যুক্ত বর্ণ নাই। এটা কিন্তু পরীক্ষাতে আসছে, ভুল করো, এখন আর ভুল করা যাবে না, এটা দিয়ে সব মনে রাখতে পারবা, বুঝছো? ওকে, এবার দেখো শল্ক। শল্ক কি জিনিস জাস্ট বলি তোমাদেরকে, যে এটা হচ্ছে এক ধরনের ট্রাইকোম যেটা পাতলা। এটা এখান থেকে একটা লাইনে পড়তে হবে, সেটা হচ্ছে এটা প্রশোধনের হার কমায়, বুঝছো? এটা প্রশোধনের হার কমায়। কোলেটার্স কি? এটা বিশেষ ধরনের একটা বহুকোষী ট্রাইকোম, এটুকু পড়লেই আনা। থলি কি জিনিস? যখন এই ট্রাইকোমটা একটু বড় হয়, প্রশস্ত হয়, তখন সেটাকে কি বলে? থলি, মানে থলির মতো দেখা যায় আর কি। ওকে, এখানে তোমাদের কিছু রোমের ছবি আছে, তোমরা এটা বইয়েই পাবা। এবার আসো পত্ররন্ধ্র, তাই না? পাতার ছিদ্র, রন্ধ্র মানে ছিদ্র, তোমরা সবাই এটা নাম শুনছো, তাই না? যে পত্ররন্ধ্র সালোক সংশ্লেষণ হয় এখান দিয়ে, তোমার শ্বসনও হয় এখান দিয়ে, বিশেষ করে তোমার প্রশোধন এখান দিয়ে হয়। তো দেখো পত্ররন্ধ্রের গঠনটা একটু খেয়াল করে দেখো, এই ছিদ্রটা হচ্ছে পত্ররন্ধ্র, যেটাকে ঘিরে আছে দুইটা রক্ষী কোষ। কোষটা দেখতে দেখো কেমন, একটা চাঁদের অর্ধেক, মানে অর্ধ চন্দ্রাকৃতির দুইটা রক্ষী কোষ বা গার্ড সেল, এরা এটাকে পাহারা দিচ্ছে। দেখো এর ভিতরে একটা কি আছে, একটা বড় নিউক্লিয়াস আছে, এবং দেখো সবুজ অসংখ্য কি আছে, এগুলা কি? এগুলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তার মানে এদের বৈশিষ্ট্য কেমন, নিউক্লিয়াস থাকবে একটি, কিন্তু ক্লোরোপ্লাস্ট কয়টি থাকবে? চিত্র দেখে মনে রাখো, চিত্রটা মাথায় ঢুকায় রাখো। নিউক্লিয়াস থাকবে একটা, এবং ক্লোরোপ্লাস্ট থাকবে হচ্ছে অসংখ্য। ওকে, এখন এই রক্ষী কোষের চারিদিকে যে কোষগুলো আছে, এই যে এরা, এরা হচ্ছে একে সাপোর্ট করে, বুঝছো? মানে একে সাহায্য করে। তো সাহায্য করলে তার নাম কি হবে? তার নাম হবে হচ্ছে সহকারী কোষ। তোমাদের বইয়ে দেখবা লেখা আছে সাবসিডিয়ারি সেল। সাবসিডিয়ারি সেলের আরেকটা নামই হচ্ছে কি? সহকারী কোষ। তাহলে খেয়াল করো, গঠন আমরা ছবি দেখেই পড়ে ফেলছি। দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ থাকে, রক্ষী কোষকে ঘিরে 2 থেকে 4টি আরো কোষ থাকে, যেগুলোকে আমরা কি বলি? সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ। এখন এই যে ছিদ্র দেখলাম, একটা ছিদ্রের নিচে আর একটা ছিদ্র থাকে, অনেকটা বড়, যেটাকে আমরা বায়ু কুঠুরি বা শ্বাস কুঠুরি বলে থাকি। আচ্ছা ভাইয়া, তাহলে পত্ররন্ধ্র কখন খোলা থাকবে বা কখন বন্ধ থাকবে এটা একটু বলে দেন আমাদের, এটা তো বলেন নাই। এটা হচ্ছে যে সবাই জানো যে দিনে থাকে খোলা, রাতে থাকে বন্ধ, ব্যতিক্রম কোথায়? পাথরকুচি। এটা ভালো করে পড়বা, যে পাথরকুচিতে কি হয়। পাথরকুচিতে তোমার হচ্ছে পত্ররন্ধ্র দিনে থাকে খোলা, সরি, দিনে থাকে বন্ধ, রাতে থাকে খোলা, একটু ব্যতিক্রম, সাধারণের ব্যতিক্রম, সুতরাং এটা ভালো করে মনে রাখবা তোমরা। ওকে, ঠিক আছে। এখন দেখো কাজ, দেখো কাজ নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নাই। সেটা হচ্ছে দেখো যে প্রসেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন, এই তিনটা গুরুত্বপূর্ণ কাজ, মানে উদ্ভিদ মেইন কাজই তিনটা। তো এই তিনটা কাজের সবগুলাতেই কি করবে? সবগুলাতেই তোমার হচ্ছে পত্ররন্ধ্র ভূমিকা পালন করবে, সুতরাং এটা ভুল আর কোনো কারণই নাই। এছাড়াও দেখো যে রক্ষী কোষের ক্লোরোপ্লাস্ট কি করে? খাদ্য তৈরি করে, আমরা সবাই জানি। ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? শর্করা তৈরির কারখানা বলা হয়, তাই না? এই জন্য ক্লোরোপ্লাস্ট কি করবে? খাদ্য তৈরি করবে। এছাড়াও দেখো রক্ষী কোষের কাজেই হচ্ছে কি করে, রক্ষী কোষের কাজই হচ্ছে পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করা। এই দেখো এইটা তোমরা সবাই এখন ভালো করে এটা খেয়াল করবা। এটা কিন্তু এখান থেকে মেডিকেলের প্রশ্ন আসছে, সামনেও আসতে পারে, এটা না পরীক্ষায় থাকবেই, বুঝছো? মাস্ট। দেখো কিভাবে তোমরা এখানে ভুল হয় কোনগুলো আমি সেগুলো বলে দিব, কিভাবে পারতে হবে সেটাও বলে দিচ্ছি। দেখো প্রকারভেদ কেমন আছে, সেটা হচ্ছে আছে, প্রথমে আছে কি ডায়াসাইটিক, তাই না? ডায়া মানে কয়টি? দুইটি। দেখো ডায়াসাইটিক এবং প্যারাসাইটিক দুইটার ভিতরে কি কি আছে? দুইটা করে আছে। এখন দেখো প্যারা মানে কি? প্যারা মানে হচ্ছে প্যারালেল, মানে কি? সমান্তরাল। এই জন্য প্যারালেলেও দুইটা কোষ থাকবে, কিন্তু সে কেমন থাকবে? সমান্তরালে, সমান্তরালে থাকবে। তাহলে ডায়াসাইটিকে কেমন থাকবে? সমকোণে, উল্টা, সমান্তরালে উল্টা সমকোণ। তো ডায়া এবং প্যারা দুইটার ভেতরেই হচ্ছে কি? দুইটার ভেতরেই দুইটা করে সাবসিডিয়ারি কোষ থাকবে, কিন্তু একটা থাকবে সমান্তরালে, প্যারালালে, এবং আরেকটা থাকবে হচ্ছে সমকোণে। ওকে, এইবার দেখো অ্যানিসোসাইটিক আছে, টেট্রাসাইটিক। টেট্রা মানে তো চার, এটা সবাই পারো। তাহলে দুইটা ছিল, চারটা আছে, কিন্তু তিনটা আছে, কিন্তু তার নাম কি নেই? ট্রাইসাইটিক নেই। সবাই একবার চ্যাট বক্সে লিখো তো, সবাই চ্যাট বক্সে লিখো যে ট্রাইসাইটিক নামে পত্ররন্ধ্র নেই, বা ট্রাইসাইটিক বলতে কিছু নেই, বা ট্রাইসাইটিক নেই। সবাই লেখো, একদম সবাই, খুবই গুরুত্বপূর্ণ, ট্রাই নেই বা ট্রাইসাইটিক নাই। আচ্ছা, সবাই লিখতেছো, ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। ওকে, এখন দেখো তিনটি সাবসিডিয়ারি কোষ আছে, কিন্তু তার নাম
ট্রাইসাইটিক না হয়ে হয়েছে হচ্ছে অ্যানিসোসাইটিক। তার মানে কেন এটা হয়েছে, কারণ হচ্ছে তিনটার ভিতরে তিনটা সমান না, একটা কোষ ছোট, একটা কোষ ছোট হওয়ার কারণে নাম ট্রাইসাইটিক না হয়ে হয়েছে হচ্ছে অ্যানিসোসাইটিক, রাইট? অ্যানিসো মানে মনে রাখবা যে অ্যানিসো একটা ছোট, মানে ট্রাইসাইটিক বলতে কিছু নাই, আছে অ্যানিসোসাইটিক, তার ভিতরে একটা কোষ ছোট। এবার আসো অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক। কিচ্ছু করার দরকার নাই, জাস্ট খেয়াল করো অ্যাক্টিনোর ভিতরে কি আছে, সাইটিক তো কমন, তা সাইটিক বাদ দিয়ে দিলাম আমরা। এখন অ্যাক্টিনো এবং অ্যানোমো, দেখো ভিতরে টি আছে, টিতে হচ্ছে কি, টিতে হচ্ছে টল, মানে এই কুইগুলো কেমন হবে, লম্বা হবে। আর অ্যানোমো মানে কি, এ নো, রাইট? এ নো, প্রথমে কি আছে, এ নো, এই জন্য একটি না, মানে পৃথকযোগ্য নয়, বুঝছো? তাহলে এইগুলা খেয়াল করলে তোমার আসলে ভুল হবে না। মনোসাইটিক বলতে নাই, কারণ মনোসাইটিক হওয়া সম্ভব না, কারণ এটা দুইটা কোষ মিলে গঠিত হয়। আর ট্রাইসাইটিক বলতে কিছু নাই। এই দুটো মাথায় রাখলে ইনশাল্লাহ তোমাদের কি হবে না, তোমাদের কোনো ভুল হবে না। ওকে, এবার আসো পানি পত্ররন্ধ্র বা হাইড্রাতুর। এই চিত্রটা একটু খেয়াল করে দেখো যে এখানে তোমার কি আছে, একটা পাতা, তার উপরে ফোঁটা ফোঁটা দেখো পানি জমে আছে। তো কিছু কিছু উদ্ভিদ যেমন ঘাস, কচু, টমেটো, এদের কি হয় গরমের দিনে যখন অতিরিক্ত পানি শোষণ করে, তখন এরা দেহের থেকে অতিরিক্ত পানি এরকম পাতার মাধ্যমে বা পাতার যে পানি পত্ররন্ধ্র থাকে তাকে বের করে দেয়, এবং এদের পাতার উপরে এরকম ফোঁটা 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 পানি দেখা যায়, পানি জমতে থাকা দেখা যায়। তো এইটাকেই মানে যে ছিদ্র দিয়ে এটা বের হয় তাকেই বলা হয় হচ্ছে পানি পত্ররন্ধ্র বা হচ্ছে কি হাইড্রাথোড। তাহলে এটা একটা বিশেষ ধরনের পানি নির্বাচন অঙ্গ, পাওয়া যায় কোথায়, ঘাস, কচু, টমেটো। মনে রাখবা হচ্ছে ঘটক, 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 ঘাস, কচু, টমেটো। আর এই যে প্রক্রিয়ায় পানি বের হয়, যে প্রক্রিয়ায় পানি বের হয় তার নাম হচ্ছে গাটেশন। ওকে, এপিথেম কি জিনিস এইটা খেয়াল করো। এই দেখো এখানে এই যে জাইলেম বা ট্রাকিড আছে, এই ট্রাকিডের বা এই পরিবহন টিস্যু যেটা আছে এর মাথার উপরে যে গোল গোল যে কোষগুলা, এগুলাকে বলে হচ্ছে এপিথেম। বাস এটুকুই মনে রাখো যে ট্র্যাকিডের মাথার উপরে অবস্থান করতেছে, আর কিছু লাগবে না, এটুকুই যথেষ্ট। এবার আসো গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তবে তার আগে হচ্ছে আমরা যে ত্বকীয় টিস্যুতন্ত্র থেকে পড়লাম, এখান থেকে তোমাদের একটা পোল আছে। পোলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পোলটা হচ্ছে মেডিকেলে আসা একটা প্রশ্ন। সুতরাং এটা যেতে পারবা, তার মানে হচ্ছে তোমরা মেডিকেলে কিভাবে প্রশ্ন আসে সেটা আনসার করতে পারবা, এবং ইনশাল্লাহ তোমরা কি করবা, মেডিকেলে চান্স পাওয়া তোমাদের সম্ভব ইনশাআল্লাহ। তাহলে দেখো তোমরা আনসার করো, কেউ ভুল করবে না, বুঝছো? এটা কিন্তু আমি তোমাকে বারবার বলছি, কেউই ভুল করবা না, সবাই অ্যান্সার করে একদম, প্রত্যেকে সবাই অ্যান্সার করে, বুঝছো? একদম খুবই সহজ একটা প্রশ্ন, আমি চাই যে 100%, 100%ই সঠিক অ্যান্সার করবা ইনশাল্লাহ। অনেকে অ্যান্সার করতেছে, দ্রুত দ্রুত, সময় খুব বেশি নাই, দ্রুত অ্যান্সার করো। তাও কিন্তু কয়েকজন ভুল করতেছে, ভালো করে দেখো কি বলছে, কোনটি পত্ররন্ধ্রের প্রকারভেদ নয়, এটা ভুল করলে তো আসলে হবে না ভাইয়া, এটা পারতেই হবে যে কোনো মূল্যে। তাহলে অনেকেই অ্যান্সার করছো, সবাইকেই ধন্যবাদ, অনেকেই পারছো। দু একজন পারো নাই, তাদের জন্য সমস্যা নাই, তোমরা ভালো করে খেয়াল করো এটা যেন আর ভুল না হয়। তো আমি তোমাদের আমল নামা শো করতেছি, দেখো তোমরা কিভাবে কতজন কেমন ভাবে আনসার করলা। এই যে দেখো, কোনটি পত্ররন্ধ্রের প্রকারভেদ না, আমি কিন্তু তোমাদের বারবার বলছি যে ট্রাইসাইটিক নামে কোনো পত্ররন্ধ্র নাই। তারপরেও কিন্তু অনেকেই প্যারাসাইটিক দাগাইছো, টেট্রাসাইটিক দাগাইছো, এটা কিন্তু করা যাবে না ভাইয়া। ট্রাইসাইটিক পত্ররন্ধ্র, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, অনেকেই পারছো আলহামদুলিল্লাহ। তার মানে কি তোমরা মেডিকেলের যাত্রায় কি আছো, এগিয়ে আছো, এবং ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে এখন কি করব, আমরা এখন নতুন একটা জায়গায় প্রবেশ করব, সেই জায়গার নাম হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র, রাইট? তো আমি তোমাদেরকে বলছিলাম যে উদ্ভিদের ত্বক এবং পরিবহন টিস্যু বাদে বাকি যা আছে সব তৈরি করে কে, সবই তৈরি করে হচ্ছে এই গ্রাউন্ড বা ভিত্তি টিস্যু তন্ত্র, রাইট? ওকে, তোমরা একটু এই চিত্রটা খেয়াল করো। তোমাদের বইয়ে তোমরা যখন ইন্টারমিডিয়েট তখন ডাকাইতে হতো, এখন আঁকানো লাগবে না, কারণ পরীক্ষায় তোমার কখনোই বলবে না যে তুমি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ আঁকো, এটা আসবে না, বুঝছো? জাস্ট আসবে যে কোনটা হচ্ছে স্টিলিকি জিনিস বা কোনটা অন্তঃস্থলীয় অংশ, কোনটা বহিঃস্থ, খেয়াল করো জাস্ট, চোখে দেখো, দেখলে কি হবে, তুমি মনে রাখতে পারবা সহজে যে কোনটা বাইরে কোনটা ভেতরে। দেখো এই যে একটা গোল দেখতেছো, যে গোল, এই গোলের এই যে বাইরের যে ত্বকটা এটার নাম হচ্ছে অন্তত্বক। অন্তত্বকের ঠিক নিচে যেটা আছে এই সারিটা, এটাকে বলে পরিচক্র, রাইট? এখন তাহলে এই পরিচক্র থেকে শুরু করে, মানে এই পরিচক্র যে গোলটা, সার্কেলটা, এই সার্কেল সহ এই পুরাই ভেতরে আর যা আছে, বুঝছো, এই পুরোটাকে একসাথে বলে হচ্ছে স্টিলি। তাহলে পেরিসাইকেল থেকে শুরু করে মজ্জা পর্যন্ত,
এইটাকে কি বলে, স্টিলি বলে। সুতরাং কারো কিন্তু আর কি হবে না, কারোই আর ভুল হওয়ার কথা নাই। তাহলে স্টিলির ভেতরে যারা থাকবে তারা হচ্ছে অন্ত স্টিলীয়, বুঝছো? অর্থাৎ এই গোলের ভিতরে যারা আছে, কারা আছে, পরিচক্র আছে, এই মাঝখানে এটার নাম হচ্ছে মজ্জা, বুঝছো? এটা হচ্ছে মজ্জা। আর এই মজ্জা থেকে যে রশ্মিগুলো টানা যাচ্ছে পেরিসাইকেল পর্যন্ত, এটা হচ্ছে মজ্জা রশ্মি। তাহলে যেটা অন্ত্যেষ্টিলীয় তার অংশ হচ্ছে তিনটা, একটা হচ্ছে এই যে পেরিসাইকেল, মজ্জা এবং মজ্জা রশ্মি। তাহলে ভাইয়া বহিঃস্থলীয় কোনটা? এই স্টিলের বাইরে যে অংশগুলো আছে তারা হচ্ছে বহিঃস্থলীয়। তারা কারা আছে? প্রথমত অধোত্বক, বুঝছো? এইটা হচ্ছে অধোত্বক, এটা এই উপরেরটা হচ্ছে ত্বক, ত্বকের নিচের স্তরকে কি বলে? অধোত্বক। ত্বকের নিচের স্তরকে বলে হচ্ছে অধোত্বক। আচ্ছা, এই বাকি যে ফাঁকা ফাঁকা গোল গোল অংশ, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কর্টেক্স। এবং বাকি থাকলো কি তাহলে? এই অন্তত্বক। তাহলে বহিঃস্থলীয় তিনটা অংশ, একটা হচ্ছে অধোত্বক, কর্টেক্স এবং হচ্ছে অন্তত্বক। অধোত্বক, কর্টেক্ট, কর্টেক্স এবং হচ্ছে অন্তত্বক। ওকে, এবার চলে যাও আমরা যেখানে ছিলাম, দেখবো আর ভুল হবে না, বুঝছো? তাহলে গ্রাউন্ড টিউশন থেকে বলা হচ্ছে দুইটা ভাগে, একটা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল, একটা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল। দুইটা কি জিনিস আমরা কিন্তু কি করছি সেটা ভালোভাবে পড়ে ফেলছি। দেখো একটা নাম আছে আদি নাম, যে এটাকে হচ্ছে আদি টিস্যুতন্ত্র বলা হয়ে থাকে। মানে আলটিমেটলি তোমার এখান থেকেই তোমার উদ্ভিদের একটা ভিত্তি তৈরি হয়, উদ্ভিদের কাঠামো দাঁড় করানো হয় এখান থেকেই। উৎপত্তি হচ্ছে দেখো পেরিব্লেম, এটা একটু অন্য নাম মনে রাখবা, কিন্তু এপিব্লেমা এবং পেরিব্লেম কিন্তু ঘোলাই ফেলবে না। এপিব্লেমা কি ছিল সবাই একটু বলো তো, সবাই চ্যাট বক্সে লিখো তো, এপিব্লেমা কি ছিল? সবাই বলো, সবাই লিখো, এপিব্লেমা কি ছিল বলো। এপিব্লেমা হচ্ছে মূলের বাইরের আবরণ। আর পেরিব্লেম কি জিনিস সেটা এটুকুই মনে রাখো, যে পেরিব্লেম থেকে এই গ্রাউন্ড টিস্যুতন্ত্র উৎপত্তি লাভ করে, জাস্ট এটুকুই বললে হবে, বুঝছো? প্যাচ লাগানো যাবে না। ওকে, স্টিলি কি জিনিস এটা হয়তো আর বলার কিছু নাই, পেরিসাইকেল থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত, মানে মজ্জা পর্যন্ত। ওকে, এবার তোমরা আসো, যে আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে ম্যাক্সিমামই কয় প্রকার প্রকার? তিন প্রকার। তার মানে দেখো যে বহিঃস্থলীয় তিন প্রকার, আবার অন্তঃস্থলীয় তিন প্রকার, আমরা কিন্তু পড়ে আসছি যে বহিঃস্থলীয় কি কি আছে? অধোত্বক বা হাইপোডার্মিস। ওকে, দেখো প্রথম কথা কি সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে এরা কাণ্ডে থাকে, মূলে থাকে না। সবাই লিখো, মূলে অধোত্বক থাকে না। সবাই সবাই লিখবে একদম, যে মূলে অধোত্বক থাকে না বা মূলে হাইপোডার্মিস থাকে না। সবাই লেখো। তারপর দেখো কর্টেক্স, কর্টেক্সে কি আছে দেখো, যে মূলের কর্টেক্স হয় হচ্ছে বহু স্তর বিশিষ্ট, কাণ্ডের কর্টেক্স হচ্ছে কয়েক স্তর বিশিষ্ট, এবং এরা কি প্যারেনকাইমা কোষে গঠিত। বাস এটুকু, মানে এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদের লাল কালি দিয়ে দাগানো আছে, এটুকু পড়লেই হবে। খুব বেশি বারবার পড়বা, মুখস্থ করার খুব বেশি দরকার নাই, বারবার পড়লে তোমরা ইনশাল্লাহ দেখবা যে তোমরা দেখলেই অ্যান্সার করতে পারবা। অন্তত্বক, অন্ত মানে হচ্ছে এন্ডো, এই জন্য এটার নাম হচ্ছে এন্ডোডার্মিস। দেখো ভালো করে খেয়াল করে দেখো, থাকে কোথায়? সব ধরনের উদ্ভিদের মূলে থাকে আর দ্বিবীজপত্রীর কাণ্ডে থাকে, বুঝছো? মূলে এবং দ্বিবীজপত্রীর কাণ্ডে অন্তত্বক থাকে। এখন দেখো এই যে অন্তত্বক, এই কোষগুলা পাশাপাশি অবস্থান করে এইভাবে। এখন পাশাপাশি কখনো কখনো এদের প্রাচীরগুলা এখন পুরু হয়, বুঝছো? পুরু যখন হয়, তো এটা প্রথম খেয়াল করেন একজন বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে ক্যাসপেরি, বুঝছো? সাল পড়তে হবে না, জাস্ট নাম পড়বা। বিজ্ঞানীর নাম হচ্ছে ক্যাসপেরি, এই জন্য এটা ফিতার মধ্যে এর নাম হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ওকে, এখন দেখো যে কখনো কখনো যদি পুরু না হয়ে পাতলা থাকে, তাহলে তারকে কি বলা হয়? পাতলা হলে কি করবে? সহজে এখান দিয়ে কোনো কিছু কি করবে? যাতায়াত করতে পারবে, যেমন পানি, খনিজ লবণ গুলা, এই জন্য একটু পাস করতে পারবে। এই জন্য এটার নাম হচ্ছে প্যাসেজ সেল, বুঝছো? প্যাসেজ সেল, পাতলা প্যাসেজ সেল তাকে বলে প্যাসেজ সেল। কখনো প্রাচীরে কি হয়, কিছু শ্বেতসার দানা জমা হতে পারে, তার ইংরেজি হচ্ছে কি স্টার্স, এই জন্য তাকে কি বলে? শ্বেতসার আবরণ বলে বা স্টার্স শীত নামে ডাকা হয়। এটুকুই এখান থেকে পড়বা তোমরা, যে এই যে শ্বেতসার আবরণ, প্যাসেজ সেল বা ক্যাসপিরিয়ান স্টিপ, এটা কোথায় পাওয়া যায়? এরা ভাই পাওয়া যায় হচ্ছে এন্ডোডার্মিসে বা অন্তত্বকে। এটুকু পড়লেই আনা। একটু ভালো করে খেয়াল করবা যে কোনটা কি জিনিস এবং কোথায় পাওয়া যায় আর কি। এবার আসো অন্তঃস্থলীয় অঞ্চলের ভেতরে, রাইট? ওকে, এখন দেখো অন্তঃস্থলীয় অঞ্চল অ্যাজ ইউজুয়াল কি তিনটা অংশ আছে। কি কি অংশ আছে? একটা হচ্ছে বা মেডুলা, একটা হচ্ছে মজ্জা, তিনটা তোমাদেরকে দেখাইছি আমি। সুতরাং কি করবো? তিনটা মনে রাখো, চিত্রটা খেয়াল করো, চিত্রটা মাথায় ঢোকায় রাখো, যে পেরিসাইকেল কোনটা দেখছিলাম, মজ্জা মানে কি একদম মিডিল, মতে হচ্ছে একদম মিডিলে আছে, বুঝছো?
মজ্জা রশ্মি হচ্ছে মজ্জা থেকে রশ্মি, মানে এরা হচ্ছে সার্কেলের ভিতরে আছে, এই জন্য এরা হচ্ছে অন্তঃস্থলীয় অংশ। যে কোনো একটা মুখস্থ করলে, তুমি যদি অন্তঃস্থলীয় অঞ্চল মুখস্থ করো, এর বাইরে যাওয়া হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চলের অংশ। ওকে, দেখো এখান থেকে কি পড়তে হবে, এখান থেকে খুব বেশি প্যারা নেওয়ার কোনো দরকার নাই। টিস্যু। এখন যদি ফ্লোয়েম ঠিক এর মাথার উপর অবস্থান করে, দেখতে অনেকটা মনে হচ্ছে যে কেউ একজন টুপি পরে আছে, বুঝছো? মনে হচ্ছে যে কেউ একজন টুপি পরে আছে, এই জন্য এটাকে বলে হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি। উদাহরণটা হচ্ছে সূর্যমুখী, বুঝছো? মানে মাথার পরে এরকম একটা সূর্য বসে আছে, টুপি, বুঝছো? এই জন্য এটার নাম হচ্ছে সূর্যমুখী। মনে রাখবা যে এটা গুচ্ছ টুপি, সূর্যমুখী। আচ্ছা, মজ্জা মেডুলা কেন্দ্রে থাকবে, যদি কেন্দ্রে নষ্ট হয়ে যায় কি হবে, এটা ফাঁকা স্থান তৈরি হবে, মানে ফাঁকা গহ্বর সৃষ্টি হবে। কুমড়া, কুমড়ার কাণ্ডে কি হয়, এরকম কাণ্ড থাকে, এরকম মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়, এটার নামই হচ্ছে কি ফাঁকা গহ্বর। বা মজ্জা যখন নষ্ট হয়, মজ্জা বা মেডুলা, তখন ফাঁকা গহ্বর সৃষ্টি হয়। মজ্জা রশ্মি কি পড়বো ভাইয়া, কিছুই পড়তে হবে না, জাস্ট একটা লাইন, শুধুমাত্র দ্বিবীজপত্রীর কাণ্ডে পাওয়া যায়। বারবার পড়বা, যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, মনে না থাকলে সমস্যা নাই, বুঝছো? সব মুখস্থ করতে হবে না, জাস্ট বারবার পড়বা, কাজ হচ্ছে এটুকুই। এবার আসো পরিবহন টিস্যু তন্ত্র, বুঝছো? আচ্ছা, তার আগে একটু চিন্তা করো তো তোমরা, একটু লিখো, তোমরা একটু আমার ইনবক্সে বা চ্যাট বক্সে লিখো, তোমরা পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই দুটি অধ্যায়ের টপিকস কি ছিল বলো তো? পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের টপিকস কি ছিল সেটা একটু আমাকে বলো, লিখে লিখে জানাও। দেখো তোমাদের পঞ্চম অধ্যায় কি ছিল, তোমাদের পঞ্চম অধ্যায় ছিল হচ্ছে শৈবাল ছত্রাক, রাইট? পঞ্চম অধ্যায় ছিল হচ্ছে শৈবাল ছত্রাক। তারপরে কি ছিল? তারপরে ছিল হচ্ছে ব্রায়োফাইটা। তারপর কি ছিল? টেরিডোফাইটা। তারপর হচ্ছে নগ্নবীজি। তারপর হচ্ছে কি আবৃতবীজি, তাই না? আচ্ছা, এখন দেখো, এখন একটু খেয়াল করে দেখো যে এই যে সিরিয়ালটা তোমাদের বইয়ে কিন্তু একটু সিরিয়াল সাজানো, বুঝছো? এখন এই যে একটা সিরিয়াল, এটা খুবই ভালো করে মনে রাখবা যে এই প্রথম তিনজন শৈবাল ছত্রাক এবং ব্রায়োফাইটা, এরা হচ্ছে গরিব। আর এই টেরিডোফাইটা, নগ্নবীজি এবং আবৃতবীজি, এরা হচ্ছে বড় লোক। আচ্ছা, এখন বলো তো গাড়ি থাকে কাদের চলাচলের জন্য বা পরিবহনের জন্য? পার্সোনাল গাড়ি কাদের থাকে বলো তো একটু? গরিবের থাকে নাকি হচ্ছে ধনীর থাকে? সবাই বলো। বড় লোকের থাকে। তাহলে এরা হচ্ছে বড় লোক। এই বড় লোক যেহেতু এরা, এই জন্য এদের চলাচলের জন্য পার্সোনাল কি আছে, এদের পরিবহন আছে। মানে কি, এদের পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু থাকে, বুঝছো? তার মানে এই শেষের তিনজন, তার মানে টেরিডোফাইটা, নগ্নবীজি এবং হচ্ছে কি আবৃতবীজি, এদের ভাস্কুলার টিস্যু থাকে। আর এদের কি, এদের থাকে না, এরা হচ্ছে অভাস্কুলার, আর এরা হচ্ছে ভাস্কুলার। আশা করি তোমরা ভালো করে এটা খেয়াল করো। তাহলে ধনীদের হচ্ছে গাড়ি থাকবে, মানে এদের পরিবহন টিস্যু থাকবে, আর উপরের তিনজনের থাকবে না। ওকে, এবার খেয়াল করো এখানে যে পরিবহন টিস্যু এর কিছু আরেক নাম আছে, ফ্যাসিকুলার এবং ভাস্কুলার টিস্যু তন্ত্র। অবস্থান কোথায় থাকবে? দেখো, উদ্ভিদ মূলে থাকতে পারে, আবার দ্বিবীজপত্রীর কাণ্ডে থাকবে। এখন খেয়াল করে দেখো যে উদ্ভিদ মূলে এবং দ্বিবীজপত্রীর কাণ্ডে এটা থাকে হচ্ছে বৃত্তাকারে, বুঝছো? একবীজপত্রীর কাণ্ডে থাকে হচ্ছে বিক্ষিপ্ত ভাবে। এই সংখ্যার ব্যাপারটা হচ্ছে যে এই যে বৃত্তাকারে থাকে, অরীয়ভাবে থাকে। তো এই ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে এটা, যে এদের যারা দ্বিবীজপত্রী, এদের মূলে এদের সংখ্যা থাকে 5-এর কম। আর একবীজপত্রী হচ্ছে 6-এর অধিক বা 5-এর অধিক, বুঝছো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো একটু মনোযোগ দিয়ে পড়বা। আচ্ছা, মনে রাখতে হবে কি জিনিস, সে মনে রাখতে হবে হচ্ছে যে আমরা জাইলেম ফ্লোয়েমের নাম তো পড়বোই, কারণ এরা পরিবহন টিস্যুর অংশ। এখন জাইলেম ফ্লোয়েম কিন্তু স্থায়ী টিস্যু, তাই না? এখন যদি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে, এটা আমরা জানি। এটা তোমাদের কোনো ভুল হয়, জাইলেম ফ্লোয়েম হচ্ছে স্থায়ী টিস্যু, কিন্তু ক্যাম্বিয়াম কিন্তু কি ভাজক টিস্যু, এটা মাথায় রাখতে হবে। ক্যাম্বিয়াম ভাজক টিস্যু, কিন্তু জাইলেম ফ্লোয়েম টিস্যুটা কি জিনিস, এটা হচ্ছে স্থায়ী টিস্যু। এখন তোমরা একটু খেয়াল করো লাল লাইনটা, যে কাণ্ডের ভাস্কুলার বান্ডল এন্ডার্ক, মূলের হচ্ছে মেসার্ক, তারপর হচ্ছে পাতার, সরি পাতার হচ্ছে মেসার্ক, মূলের হচ্ছে এক্সার্ক। দেখো, জাইলেম দুই রকম, একটা হচ্ছে মেটা জাইলেম। মেটা মানে মনে রাখবে মোটা, তোমরা একটা বই খেয়াল করো যে মেটা লেখা আছে বড় গর্তযুক্ত, মানে মোটা গর্তযুক্ত। আর একটা হচ্ছে প্রোটোজাইলেম, প্রোটো মানে মনে রাখবা ছোট, বা হচ্ছে কি সরু গর্তযুক্ত। তো একটা হচ্ছে মেটাজাইলেম, একটা হচ্ছে প্রোটোজাইলেম।
তো এখন তোমরা মনে রাখবা হচ্ছে মামাকে, বুঝছো? মামাকে, মামাকে মানে কি, মূলে মেটাজাইলেম কেন্দ্রে, মূলে মেটাজাইলেম কেন্দ্রে। ওকে, এখন দেখো যে মূলে মেটাজাইলেম কেন্দ্রে, তাহলে প্রোটোজাইলেম কোন দিকে হবে? যেদিকে মেটাজাইলেম থাকবে তার উল্টা দিকে থাকবে হচ্ছে প্রোটোজাইলেম। তাহলে প্রোটোজাইলেম থাকবে হচ্ছে পরিধির দিকে বা বাইরের দিকে। আচ্ছা, বাইরের দিকে যদি হয় তাহলে তার নাম শেষে কি যুক্ত হয়? নামের আগে, নামের আগে যুক্ত হচ্ছে এক্সো। কারণ কি, এক্সো মানেই হচ্ছে কি, এক্সো মানেই হচ্ছে বাইরে। এই জন্য মূলের ক্ষেত্রে নামটা হবে হচ্ছে, মূলের ক্ষেত্রে নামটা হবে এক্সার্ক। মেটাজাইলেম থাকবে কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম থাকবে হচ্ছে বাইরের দিকে। আচ্ছা, এখন চিন্তা করো, সবসময় মনে রাখবে যে মূলে যে ঘটনা ঘটবে কাণ্ডে তার উল্টা ঘটবে। তাহলে মূলে যদি এক্সার্ক হয়, মূলে যদি এক্সার্ক হয়, তাহলে কাণ্ডে কি হবে? কাণ্ডে হবে হচ্ছে এন্ডার্ক। কাণ্ডে এন্ডার্ক হবে, ব্যাস এটুকুই মনে রাখো যে কাণ্ডে হবে এন্ডার্ক। ভালো করে মনে রাখো, এটা কিন্তু ভুল করা যাবে না। মনে রাখবা কাণ্ডে হচ্ছে যে নয়ডয় আছে, আবার এন্ডার্কেও কি আছে, নয়ডয় আছে, তাহলে কাণ্ডে হচ্ছে এন্ডার্ক। তাহলে মূল চলে গেল, কাণ্ডও চলে গেল, বাকি থাকলে কি? বাকি আছে আমাদের পাতা। এখন চিন্তা করো তো, দুইজন দুই দিক নিয়ে নিয়েছে, একজন ভেতরের দিকে নিয়েছে, একজন বাইরের দিকে নিয়ে নিয়েছে, বাকি আছে মাঝের দিক। তাহলে পাতায় হবে কি, ম দিয়ে মেসার্ক। ওকে, তাহলে কাণ্ডে হচ্ছে এক্সার্ক, সরি কাণ্ডে হচ্ছে এন্ডার্ক, মূলে হচ্ছে এক্সার্ক, এবং পাতায় হবে কি, মেসার্ক। ওকে, তাহলে এটা কি করবা, এটা তোমাদের কিন্তু ভুল করা যাবে না, ভালো করে খেয়াল করো। এটা কিন্তু প্রশ্নে আসতে পারে, কোনোভাবেই কি করা যাবে না, ভুল করা যাবে না। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। এখন খেয়াল করে দেখো, আমরা জানি সবাই যে এই দুই রকম, তাই না? কি কি? জাইলেম আর ফ্লোয়েম। তো জাইলেম, জাইলেম হচ্ছে কি করে, জল পরিবহন করে। জাইলেম হচ্ছে জল পরিবহন করে, মানে পানি এবং খনিজ লবণ। আর ফ্লোয়েম কি করে, পাতায় তৈরি খাদ্য সারা দেহে ছড়িয়ে দেয়। এটা তোমরা সবাই জানো। আচ্ছা, এখন দেখো জাইলেমের চারটা অংশ আছে, আবার ফ্লোয়েমের চারটা অংশ, এটা কিন্তু খুবই প্যাচ লেগে যায়। তো জাইলেম দেখো, জাইলেম ফাইবার, জাইলেম জাইলেম ফাইবার আছে, জাইলেম প্যারেনকাইমা আছে, আবার ফ্লোয়েমের ভিতরে কি আছে, ফ্লোয়েম প্যারেনকাইমা, আবার ফ্লোয়েম ফাইবার। এই দুটো কিন্তু কমন, সুতরাং এটা কিন্তু মাথা ঘামানোর দরকার নাই। ঝামেলা হচ্ছে ট্র্যাকিড এবং ভেসেল কোনটা কার থাকে, এটা ভুলে যাও। জাস্ট এটা মনে রাখো, জলে, জলে ট্রাক ভাসে, জলে ট্রাক ভাসে, জাইলেম, ট্রাকিড, ভেসেল। দেখবা আর ভুল হবে না, বুঝছো? জলে ট্রাক ভাসে, ভালো করে এটা মনে রাখবা। ওকে, এখন দেখো যে, খেয়াল করে দেখো যেখানে আরো কিছু কথা বলা আছে, যেমন ফার্নবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে ভেসেল থাকে না। ভালো করে খেয়াল করো, নগ্নবীজীতে কি থাকে না, জাইলেমে কি থাকে না? সবাই লেখো তো, জাইলেমে ভেসেল থাকে না। আবার দেখো একটু নিচে কি লেখা আছে, ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। সবাই লেখো, জাইলেমে ভেসেল, ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। জাইলামে ভেসেল, ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। আচ্ছা, এখন আমরা একটা গল্প শুনি তাহলে। সেই গল্পটা দেখো, ধরো যে একজন নবদম্পতি, বুঝছো, নতুন বিয়ে হয়েছে তাদের, তারা হচ্ছে এখন বিয়ের পরে একটু ঘুরতে যেতেই হবে, বাসায় তো এখন বোরিং থাকা যাবে না, সবাই ঘুরতে যাচ্ছে। তারা হচ্ছে চিন্তা করলো তারা হচ্ছে সেন্ট মার্টিন যাবে, বুঝছো। এখন সেন্ট মার্টিন কে কে গেছো, একটু ইয়েস বলো তো, যে কে কে গেছো। আচ্ছা, যারা যাওনি, তো সেন্ট মার্টিন যেতে গেলে তোমাদের টেকনাফ থেকে তোমার হচ্ছে জাহাজে চলতে হয়, বুঝছো। টেকনাফে কি চলতে, জাহাজে চলতে হয়। এখন নবদম্পতি তো ঘুরতে গেছে, বুঝছো। এখন মনে করো যে জাহাজে উঠছে, জাহাজে দুজন খুব এনজয় করতেছে, প্রকৃতির যে একটা অসাধারণ একটা পরিবেশ, হ্যাঁ, নাফ নদী আছে, নাফ নদী শেষ করে সাগরে পা দিছে, তার মানে হচ্ছে খুবই তারা এনজয় করতেছে। এখন এনজয় করতে করতে তার মানে কি, তার অবস্থা এখন এমন অবস্থা, দুজনে খুব এনজয় করতেছে। জাহাজের মাছ তুলে দাঁড়িয়ে, দুহাত দুদিকে ছড়িয়ে, সাদা গাংচিলের ভিড়ে, নীল জলরাশি চিরে তারা এগিয়ে যাচ্ছে। দুজন পরস্পর আর কি করতেছে, খুবই আনন্দ করতেছে আর কি। হঠাৎ বিকট শব্দ, চারিদিক স্তব্ধ। এখন সেই সঙ্গী দেখলো তার আরেকটা সঙ্গী, মানে তার যে হাজবেন্ড দেখলো তার ওয়াইফ হচ্ছে পানিতে ডুবে যাচ্ছে, বুঝছো? দুজনে ডুবে যাচ্ছে, কিন্তু হাজবেন্ড হচ্ছে একটা ভেলা পাইছে, তো একসঙ্গে একটা ভেলা পাইছে, আরেকজন ডুবে যাচ্ছে। এখন যে সঙ্গী ভেলাতে ভেসে চলে যাচ্ছে, মানে সে কিনারের দিকে আছে, সে কি করবে? সে কি এখন তার সঙ্গীকে ফেলে দিয়ে ভেসে চলে যাবে, না কি করবে? তোমাকে জানাও তো, তুমি কি করতা, বলো তো, তুমি কি করবা? তুমি কি তোমার সঙ্গীকে ফেলে চলে যাবা? দেখো, যারা হচ্ছে, যেটা হচ্ছে টুরু লাভ, বুঝছো, যাদের ভিতরে টুরু লাভ আছে, তারা কিন্তু কখনোই কি করবে না,
তারা কখনোই ফেলে দিয়ে চলে যাবে না। তার মানে আমরা কখনোই কি করব না, সঙ্গী ফেলে, আমরা কখনোই সঙ্গী ফেলে ভেসে, এই যায় এটাকে আমি বর্গীয় দিয়ে লিখলাম আর কি, অ্যাকচুয়ালি এটা অন্তর্জ হবে, ভেসে যায় না। তার মানে সঙ্গী ফেলে ভেসে যায় না। ওকে, টুরু লাভের গল্প একটা, বুঝছো? আচ্ছা, তো এখন দেখো, সঙ্গী ফেলে ভেসে যায় না মানে হচ্ছে ফ্লোয়েমে থাকবে না সঙ্গী কোষ, ফ্লোয়েমে থাকবে না সঙ্গী কোষ, আর জাইলেমে থাকবে না হচ্ছে ভেসেল। এটা ভালো করে মনে রাখবা, ফ্লোয়েমে থাকবে না সঙ্গী কোষ, জাইলেমে থাকবে না হচ্ছে ভেসেল। ওকে, এখন এখান থেকে কিছু জিনিস পড়বা তোমরা, এইটা পড়বা, ইন্টারমে সর্বপ্রকৃতি ভেসেল থাকে। তারপর এটা দেখো তো, এটা তোমরা সবাই পারো, যে পরিণত সিবনল, যার আরেক নাম সিব কোষ, সেখানে কোনো নিউক্লিয়াস থাকে না। তোমরা একটু লিখো তো, যে আমাদের রক্তের একটা কণিকাতে কি থাকে না, রক্তের একটা কণিকাতে নিউক্লিয়াস থাকে না। কোন কণিকা? সবাই লিখো, সবাই, সবাই লিখবে, একদম সবাই লিখতেছে যে লোহিত কণিকা, আরবিসি, 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 লোহিত, লোহিত। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই পারি এটা। তাহলে পরিণত লোহিত রক্তকণিকা বা পরিণত সিবনল, কোনোটাতে কি থাকে না, কোনোটাতেই নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এখন দেখো, একটা ইনফরমেশন তোমাদেরকে পড়তে হবে, সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবার, জাস্ট এটুকু মনে রাখো যে পাটের আঁশ, এই পাটের আঁশকে একটা বাস্ট ফাইবার বলা হয়ে থাকে, বুঝছো? পাটের আঁশ হচ্ছে একটা বাস্ট ফাইবার। আর এটা কিন্তু আমরা আগেই পড়ছি, যে টুপির মতো, সূর্যমুখী উদাহরণ পড়ছিলাম, মাথায় যখন এরকম অবস্থান করবে ফ্লোয়েম, তখন তাকে কি বলি আমরা? গুচ্ছ টুপি বা হার্ড বাস্ট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নিচে যাই। তো দেখো, তোমরা এটা কিন্তু ভালো করে মনে রাখবা, কারণ এখান থেকে মেডিকেলে প্রশ্ন হতে পারে, এই যে কোনটাতে নগ্রবীজিতে কি থাকে না, ফ্লোয়েম থাকে না, ফ্লোয়েমে কি থাকে না। হ্যাঁ, এগুলো কিন্তু ভালো করে তোমরা একটু মনে রাখবা, এটা কোনোভাবে কি করা যাবে না, ভুল করা যাবে না। ওকে, তাহলে আমরা এখন নেক্সটে যাচ্ছি। তোমরা কি আসো? কেউ ঘুমাচ্ছ নাকি দেখি? সাড়া দাও তো একটু, সবাই একটা ঝাঁকানাকা সাড়া দাও তো, ঘুমাচ্ছ কিনা। ওকে ওকে, ঠিক আছে, গুড। একদমই ঘুমানো যাবে না, বুঝছো? কারণ কি, মেডিকেল কিন্তু সামনেই, মেডিকেল তোমার সামনে দাঁড়ায় আছে তোমাকে বরণ করার জন্য। এখন তুমি চিন্তা করো, তুমি কি করবা? তুমি কি ঘুমাবা? ঘুমায় কি সেই মেডিকেল চলে যাবে তোমার পাশ দিয়ে আর তুমি হচ্ছে দেখবা? নাকি তুমি হচ্ছে আসলে কি করবা, মেডিকেলকে ঝাঁপায়ে ধরবা? অপশন তোমার কাছে, সুতরাং অ্যান্সার করবা তুমি। এখন তুমি বেছে নাও কি করবা। ওকে, এখন দেখো, ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, আমরা এটা খুব সুন্দর করে এটা পড়তে হবে, যে কোনটা কার থাকে। আমরা আগেই বলছি যে শৈবাল, ছত্রাক বা ব্রায়োফাইটা, এদের কি থাকে না, এদের হচ্ছে ভাস্কুলার বান্ডল থাকে না। ওকে, এখন দেখো, যে ভাস্কুলার বান্ডল হচ্ছে তিন রকম, বুঝছো? একটা হচ্ছে সমপার্শ্বীয়, তার মানে এই জাইলেম এবং ফ্লোয়েম, ধর এখানে ফ্লোয়েম থাকবে, এটা হচ্ছে ফ্লোয়েম, আর এইখানে এটা হচ্ছে জাইলেম, পাশাপাশি অবস্থান করবে। তাহলে অরিওটা কি? অরিও মানে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম একসাথে অবস্থান করবে না, জাইলেম থাকবে আলাদা, ফ্লোয়েম থাকবে আলাদা, জাইলেম থাকবে আলাদা, ফ্লোয়েম আলাদা থাকবে, এটা হচ্ছে অরিও। আর কেন্দ্রিক কি? কেন্দ্রিক হচ্ছে কেন্দ্রে হয় জাইলেম থাকবে, তখন বাইরে থাকবে ফ্লোয়েম, আবার যদি কেন্দ্রে থাকে ফ্লোয়েম, তখন বাইরে থাকবে কি, জাইলেম। এটা হচ্ছে কেন্দ্রিক। তাহলে তিন রকম, সেটা কি? একটা হচ্ছে সংযুক্ত, এটা হচ্ছে সংযুক্ত, এইটা হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে অরিও, এই যে এইটা হচ্ছে অরিও, আর একটা হচ্ছে কেন্দ্রিক, এই যে কেন্দ্রিক। তো এটা খেয়াল করলে তোমরা বুঝতে পারবো মোটামুটি। এখন আরো ভাগ আছে, সেটা আমরা পরে পড়বো। তো একটা জিনিস তোমরা একটা মাথায় রাখো তো, দেখো, অরিও যেটা, মানে এই যে এইটা, এইটা দেখো, পুষ্পক উদ্ভিদের মূলের ভাস্কুলার বান্ডল হচ্ছে অরিও। সবাই লিখো তো, মূলে অরিও, বুঝছো? মূলে অরিও, একদম সবাই লিখবে, মূলে অরিও, মূলে অরিও। জীবনের, তুমি তো এখন মারাও যাও, মারা যাওয়ার আগে তুমি মনে করো যে অন্তত এই কথাটা বলে যাবা, যে মূলে অরিও, মূলে অরিও, এটা ভোলা যাবে না, বুঝছো? ওকে, থ্যাংক ইউ, মূলে অরিও, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। আচ্ছা, এখন দেখো, এই যে আমরা কেন্দ্রিকের কথা পড়লাম, তো মনে রাখবা যে কেন্দ্রিক, এই টাইপ থাকবে হচ্ছে টেরিডোফাইটার ভিতরে। টেরিডোফাইটা, টেরিডোফাইটার ভাস্কুলার বান্ডল কেমন? কেন্দ্রিক। সবাই দেখো, টেরিডোফাইটা বা ফার্ন যারা আছে, ফার্ন এদের ভাস্কুলার কেন্দ্রিক। এখন সেটা জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক হতে পারে, আবার লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক হতে পারে। উদাহরণগুলো তোমরা পড়বা, টেরিস, লাইকোপোডিয়াম, কয়েকবার পড়লে দেখবা যে মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের অরিও শেষ হয়ে গেল, কেন্দ্রিক শেষ হয়ে গেল, বাকি আছে কে? সংযুক্ত, তাই না? আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, আমি এটা ভালো করে খেয়াল করবা, কোনোভাবেই ভুল করা যাবে না। দেখো, সংযুক্ত মানে কি? জাইলেম এবং ফ্লোয়েম তারা পাশাপাশি অবস্থান করবে। তো জাইলেম ফ্লোয়েম হচ্ছে দুই ভাই, বুঝছো?
দুই ভাই পাশাপাশি, ধরো একই রুমে, ধরো এই একটা রুম, তাদের একই রুমে দুইটা বেড আছে দুই ভাইয়ের জন্য। তো দেখো যদি বড় ভাই এবং ছোট ভাই হয় তাহলে কি হবে, দেখো বড় ভাইয়ের সামনে ছোট ভাই তার ইচ্ছা মতো কাজ করতে পারে, একটু একটা হেজিটেশন আছে কিন্তু অনেক ক্ষেত্রেই। তো যদি তার বাবা মা চিন্তা করলো কি তাদের দুইজনের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিবে। তো যখন তাদের ভিতরে প্রাচীর ছিল না তখন তারা কিন্তু কি স্বাধীন ছিল না কেউ। একটু বড় ভাইয়ের সামনে তো আসলে ছোট ভাই সবকিছু কাজ করতে পারে না, একটু ইয়া হয়। যখন প্রাচীর দিয়ে দিল তখন কি, তখন দুজনে কি হয়ে গেল, মুক্ত স্বাধীন হয়ে গেল। এখন এই প্রাচীরের নামই হচ্ছে ক্যাম্বিয়াম। তার মানে যদি জাইলেম ফ্লোয়েম দুই ভাইয়ের মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে, ক্যাম্বিয়াম থাকলে তার নাম হবে মুক্ত। আর যদি ক্যাম্বিয়াম না থাকে তখন তার নাম হবে হচ্ছে বদ্ধ। বুঝছো, এই যে এটা এটা হচ্ছে বদ্ধ, এটা ফ্লোয়েম জাইলেম কোনো প্রাচীর নাই, এটা হচ্ছে বদ্ধ। আচ্ছা, এখন তাহলে এটা সমপার্শ্বীয়, একটা সমপার্শ্বীয় মুক্ত আর একটা সমপার্শ্বীয় বদ্ধ। এখন সমদ্বিপার্শ্বীয় হতে পারে, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে হচ্ছে তোমার যে দুই পাশে ফ্লোয়েম অবস্থান করে, এদের প্রত্যেকটা মাঝে আবার ক্যাম্বিয়াম থাকে, এবং মাঝখানে একটা থাকে, মাঝখানে জাইলেম থাকলে দুই পাশে থাকবে কি ফ্লোয়েম। বুঝছো, এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। ওকে, তোমরা একটু মনে রাখবা যে ক্যাম্বিয়াম থাকে কোথায়, ক্যাম্বিয়াম থাকলে মুক্ত, ক্যাম্বিয়াম না থাকলে বদ্ধ, এটা ভুল করা যাবে না। ওকে, এবার তোমরা একটু খেয়াল করো যে তোমরা একটু এটা খেয়াল করো, এই চিত্রটা, এই স্লাইডটা একটু খেয়াল করে দেখো যে উদাহরণ পড়ার জন্য আমরা কিন্তু মূল পড়ে ফেলছি, মূলে অরিও থাকে, আবার আমরা কেন্দ্রিকের গুলাও পড়ে ফেলছি, নগ্নবীজি সরি টেরিডোফাইটার ক্ষেত্রে কি থাকে, তোমার হচ্ছে কেন্দ্রিক থাকে। বাকি আছে আমাদের শুধু হচ্ছে কি সংযুক্ত, রাইট, সংযুক্তটা বাকি আছে। এখন সংযুক্ত হচ্ছে দুই রকম, সমপার্শ্বীয় আর হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, এটা বাকি আছে। ওকে, সমপার্শ্বী দুই রকম আমরা বললাম, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে কি বদ্ধ, রাইট। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে কি লেখা আছে, মুক্ত নদী। বুঝছো, মুক্ত নদী, দেখো আমরা কিন্তু মূল পড়ে ফেলছি, বাকি আছে শুধু কাণ্ড। বুঝছো, এখন কাণ্ড হতে পারে কার, নগ্নবীজির কাণ্ড হতে পারে, একবীজপত্রীর কাণ্ড হতে পারে, দ্বিবীজপত্রীর কাণ্ড হতে পারে। এখন কোনটা কার এটা একটু খেয়াল করো, জাস্ট একবার একটু মাথায় ঢুকায় নাও, কখনো ভুল হবে না। দেখো মুক্ত নদী মানে হচ্ছে নতে নগ্নবীজি, দ্বিতে হচ্ছে দ্বিবীজপত্রীর কাণ্ড। তার মানে মুক্ত নদী বদ্ধ একা, মুক্ত নদী মানে হচ্ছে নগ্নবীজির কাণ্ড এবং দ্বিবীজপত্রীর কাণ্ড, এরা হবে কি মুক্ত। আর বদ্ধ কারা হবে, বদ্ধ একা, মানে বদ্ধ একবীজপত্রীর কাণ্ড। ক্লিয়ার? এখন দেখো আমরা পড়লাম কি দ্বিবীজপত্রীর কাণ্ড কেমন হবে, সমপার্শ্বীয় মুক্ত, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, কিছু সমদ্বিপার্শ্বীয় ধরনের হবে। এখন চিন্তা করো তোমরা, চ্যাট বক্সে একটু লিখো তো আমাকে, তোমরা যারা গ্রামে আসো অনেকেই দেখছো, হয়তো অনেকে হয়তো দেখো নাই, কুলা, ধান ঝাড়ার জন্য যে কুলা ব্যবহার করা হয়, তোমরা কি দেখছো সবাই? একটু জানাও তো আমাকে যে কে কে তোমরা হচ্ছে ধান ঝাড়ার কুলা দেখছো। আচ্ছা, অনেকেই দেখছো অনেকেই দেখো নাই, বুঝছো। আচ্ছা, তো এখন দেখো তোমরা যারা দেখো নাই তারা একটু এই চিত্রটা খেয়াল করো। দেখো কুলা দেখতে হচ্ছে এরকম, এটা দিয়ে ধান ঝাড়া হয় বা চাল বানানো হয়, অনেক সময় চালের ময়লা থাকলে সেটা পরিষ্কার করা হয়। দেখো এই কুলাকে তুমি যদি একদম মাঝখান দিয়ে কেটে ফেলো তাহলে কি হচ্ছে, দেখো দুইটা সমান খণ্ড সৃষ্টি হচ্ছে। মানে এই কুলা কেমন, এই কুলা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ধরনের, সমদ্বিপার্শ্বীয় ধরনের। এই জন্য মনে রাখবা সমদ্বিখণ্ডিত কুলা, মানে এটাও দ্বিবীজপত্রী, সেটা কারা কারা, সমদ্বিপার্শ্বীয় কারা কারা হবে, কুলা, কুমড়া এবং হচ্ছে কি লাউ, তাই না? ওকে, কুমড়া এবং হচ্ছে লাউ। আচ্ছা, তাহলে দেখো সমদ্বিখণ্ডিত কুলা ভালো করে মনে রাখবা, মুক্ত নদী, নগ্নবীজি দ্বিবীজপত্রী হবে মুক্ত, বদ্ধ একা, একবীজপত্রীর কাণ্ড হবে বদ্ধ, এবং সমদ্বিপার্শ্ব কি কুলা, মানে কুমড়া এবং লাউয়ের হবে কি, ওকে, সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। ওকে, তো আমাদের ভাস্কুলার বান্ডেল পড়া শেষ। এখন তোমাদের জন্য একটা কি আছে বলো তো, এখন একটা পোল আছে, সবাই তাহলে রেডি হও। আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে তোমার, এখন একটা পোল থেকে দেখা যাক তোমরা কতটুকু কি করলা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছো। ওকে, আচ্ছা দেখো এটা অ্যান্সার করো তোমরা। ওকে, সবাই অ্যান্সার করবা, বুঝছো, সবাইকে পারতে হবে কিন্তু। টেরিডোফাইটে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়, খুবই সহজ, আমি কিন্তু ভালো করে বলছি, বারবার বলছি টেরিডোফাইটে কি পাওয়া যায়,
আমি বলে ফেলছি মূলে কি পাওয়া যেত, মূলে অরিও পাওয়া যেত, আর সকল কাণ্ডে পাওয়া যাবে সংযুক্ত। হ্যাঁ, তাহলে বাকি একটা আছে, সেটা কোনটা হবে তোমরা একটু বেছে নাও। আশা করি সবাই পারবা। অনেকে অ্যান্সার করতেছো, তারপরে কিছু ভুল করতেছো, ভুল করা যাবে না কিন্তু, কারণ তোমরা সবাই আমি জানি অনেক ভালো স্টুডেন্ট। মেডিকেলে কিন্তু তোমাদের চান্স পেতেই হবে, বুঝছো? যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে ডাক্তার হতেই হবে, বুঝছো? আর এটা কিন্তু আসলে আহামরি কঠিন না, বুঝছো? 4,000 সিট আছে, একটা সিট নাকি, 4,000 সিট আছে। তোমার জন্য তোমার কয়টা লাগবে? তোমার তো আর 4-5 সিট দরকার না, তোমার লাগবে একটা। তো 4,000 সিটের ভিতরে একটা পাওয়া কোনো ব্যাপার নাকি? জাস্ট একটু রেগুলার পড়াশোনা করো, বুঝছো? যেগুলো তোমাকে পড়তে বলা হয়, পরীক্ষার কোয়েশ্চেন যেগুলো হয় বারবার একটু দেখো, এগুলো এখন ব্যাপারই না, বুঝছো? একটা সিট তো লাগবে। যারা চান্স পায় এরা কিন্তু আসলে আহামরি কিছু না, বুঝছো? আসলে অ্যাজ ইউজুয়াল, কিন্তু একটু ভালো করে যারা রেগুলার থাকে, যারা একটু কেয়ারফুল থাকে, যারা আসলে চান্স পেতে চায়, দেখবে এরা আসলে চান্স পায়। এই তোমরা কিন্তু অনেকেই ভুল করতেছো, বুঝছো? এই ভুল কেন করতেছো? ভুল কিন্তু করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমি দেখতেছি তোমরা দেখো তোমাদের আমল নামার কি অবস্থা, একটু খেয়াল করে দেখো। অনেকেই ভুল করছে, এটা আশা করি নাই। দেখো যে টেরিডোফাইটে কি পাওয়া যায়, দেখো টেরিডোফাইটে পাওয়া যায় হচ্ছে কেন্দ্রিক ধরনের, আমি তোমাদেরকে বলছিলাম কেন্দ্রিক। মূলে পাওয়া যায় হচ্ছে ওয়ারিও, আর কাণ্ডে পাওয়া যায় হচ্ছে বদ্ধ বা মুক্ত, সেটা কাণ্ডে পাওয়া যায়। কিন্তু টেরিডোফাইটে কি পাওয়া যায়? কেন্দ্রিক। অনেকেই ভুল করছে, যারা ভুল করছো তারা হতাশার কারণ নাই, তোমরা দেখে নাও, আর একটু খেয়াল করে পড়বা, তাহলে ইনশাল্লাহ দেখবা যে নেক্সট টাইম আর কি হবে না, ভুল হবে না। তো এটা তোমরা মনে রাখবা, এটা দিয়ে, বুঝছো? আমরা তো এখন টাকা পয়সার ব্যাপার আছে। হ্যাঁ, টাকা পয়সাকে আমরা এখন তো কি বলি এমনিতে? হাজারকে এখন আমরা সবাই এখন হাজার বলি না, সবাই কি বলি? কে বলি, তাই না? সবাই হাজারকে এখন কে বলি। তো মনে রাখবা তোমরা হচ্ছে 10,000 টাকা, তার মানে 10K, বুঝছো? টেরিসে হচ্ছে কেন্দ্রিক, বুঝছো? এটা মনে রাখবা। আচ্ছা, এখন দেখো আমরা এখন হচ্ছে একটু রিমাইন্ড করব। আমরা এই অধ্যায়টা প্রায় শেষের দিকে, তো আমরা হচ্ছে একটু রিমাইন্ড করব। আচ্ছা, ঠিক আছে। দেখো একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন বৈশিষ্ট্য কি কি আছে, আমরা সবাই কিন্তু সবই পড়ে আসছি। দেখো আমি বলছিলাম মূলে হচ্ছে কি, মূলে হচ্ছে কিউটিকল থাকে না। মূলে হচ্ছে কিউটিকল অনুপস্থিত মূলের ত্বকে, এটা আমরা পড়ছি। তারপর পড়ছি মূলে অতত্বক থাকে না, এটাও আমরা পড়ছি। এই দুটাও পড়ছি, এটা কম ইম্পর্টেন্ট, এই জন্য নিজেরা পড়বা। আমরা এটা পড়ছি, বারবার বললাম যে মূলে হচ্ছে কি অরিও, অরিও, অরিও। তারপরে পড়ছিলাম মামাকে, মেটাজাইলেম কেন্দ্রে, তাহলে প্রোটোজাইলেম উল্টা হবে। এটাও আমরা পড়ছি যে জাইলেম ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6-এর অধিক। বারবার পড়বা, বুঝছো? বারবার পড়লে দেখবা যে মুখস্থ না করলে তুমি দেখলেই মনে রাখতে পারবা। এই জিনিসটা পড়ি না, এখানে এখানে পড়বো, সেটা হচ্ছে এদের মজ্জা, মানে ওই যে কেন্দ্রে যেটা থাকে, বুঝছো, মাঝে যেটা থাকে, সেটা হবে কি বৃহৎ আকৃতির, রাইট? বৃহৎ হবে। ওকে, এরপর দেখো যে এখানে চিত্র আছে, চিত্র তোমার বইয়ে আছে, এটা খুব বেশি দেখা লাগবে না তোমাদেরকে, জাস্ট মেডিকেলে তো চিত্র আসবে না, মেডিকেলে আসবে হচ্ছে কোনটা কোথায় থাকে এগুলা, তো এগুলো আমরা পড়ে ফেলছি, সুতরাং একদমই না পারার কোনো কারণই নাই। এবার আসো কাণ্ডে কি হয়। আমি তোমাদেরকে বলছিলাম যে কাণ্ডে নর্মালি কাণ্ডরম থাকে না, কিছু ব্যতিক্রম থাকতে পারে, থাকে কিছু কিছু জায়গায় থাকে, সব জায়গায় থাকে না, মানে সাধারণত অনুপস্থিত। ওকে, তারপরে আমি বলছিলাম কাণ্ড যুক্ত বর্ণ আছে, এই জন্য সেটা কি কিউটিকল যুক্ত, মানে কিউটিকল উপস্থিত, অধোতক আছে। তারপর দেখো কাণ্ডে হচ্ছে মূলের উল্টা হবে, তার মানে মেটাজাইলেম কোন দিকে হবে? পরিধির দিকে হবে। ওকে, এইটা এখানে নতুন করে পড়বা, সেটা জাইলেম দেখতে হচ্ছে ওয়াই বা ভি আকৃতির, ভালো করে পড়বা জাইলেম দেখতে কেমন, ওয়াই বা ভি আকৃতির। আচ্ছা, এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো আমি বলছিলাম যে মূলে অরিও আর টেরিডোফাইটাতে কি কেন্দ্রিক, তাহলে বাকি থাকলো কি কাণ্ড। তাহলে কাণ্ডে যদি বৈশিষ্ট্য পড়ছে, কাণ্ডে হবে কি সংযুক্ত, বুঝছো? এখন মূলের ক্ষেত্রে কেমন হবে? সমপার্শ্বীয়। আমি বলছিলাম কি বদ্ধ একা, তাই না? বদ্ধ একা, তার মানে একবীজপত্রীর কাণ্ড যেহেতু আমরা পড়তেছি, সুতরাং কি হবে? এটা হচ্ছে একবীজপত্রীর কাণ্ড বদ্ধ প্রকৃতির হবে। বুঝতে পারছো সবাই? সবাই সাড়া দাও তো, একটু ঘুমায় আসো নাকি দেখি, এই কে কে ঘুমাচ্ছ? যে যে ঘুমাচ্ছ সে হাত তোলো তো একটু দেখি। সবাই দেখি ঘুমাচ্ছ। যাক, এরকম ঘুমালে সমস্যা নাই, ঘুমায় ক্লাস করতে হবে, বুঝছো? ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আমরা এই অধ্যায়ের প্রায় শেষের দিকে চলে আসছি আর কি। তার মানে কি এই অধ্যায় আমাদের হচ্ছে শেষ। এখন আমরা আর একটু পড়বো, সেটা কি পড়বো? আমরা আরেকটা একটু অংশ পড়বো। তো দেখো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা পড়লাম টিস্যু এবং টিস্যু তন্ত্র, এবং এখান থেকে তোমার প্রত্যেক বছরই কি, প্রত্যেক বছরই এখান থেকে মেডিকেল প্রশ্ন হয়, ইনশাল্লাহ এবারও হবে।
এবং এখান থেকে যে প্রশ্নগুলো যেমন হয় আমি তো মনে থাকে না, মনে থাকার দরকার নাই, বারবার পড়লে যতটুকু থাকবে ততটুকু আসলে এনাফ, বুঝছো? তোমাকে তো পুরো বই ধরে লিখতে হবে না, একটা অপশন, বুঝছো, একটা অপশন তোমাকে সিলেক্ট করতে হবে। সুতরাং বারবার পড়লে দেখবে তোমার সেই আহ তুমি সেই ক্ষমতা তুমি অর্জন করে ফেলবে, বুঝছো, দেখলেই মনে পড়ে যাবে। শিমুল ভাই, আচ্ছা, তাহলে এই অধ্যায় শেষ হয়ে গেল। তোমরা এখন আমরা কি পড়বো? এখন হচ্ছে আমরা এমন একটা অধ্যায় পড়বো যে অধ্যায় নিয়ে আসলে সবারই একটা কি আছে, একটা তিক্ত অভিজ্ঞতা আছে, তাই না? ওকে, একটা তিক্ত অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতাগুলো আমরা একটু তোমরা বলো তো। যে আচ্ছা, এখনই ব্রেক, তোমরা 2 মিনিট ব্রেক নাও আর কি, 2 মিনিট ব্রেকের ভিতরে কেউ লিভ নিও না, আমার কথাগুলো শোনো। আচ্ছা, দেখো, তোমরা একটু এক কাজ করো তো, ইনবক্সে একটু আমাকে লিখো, তোমরা আমাকে ইনবক্সে লিখো যে কে 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 এই অধ্যায়টা মানে জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ যে অধ্যায়টা আমরা পড়বো, সে অধ্যায়টা ইন্টারমিডিয়েটে একদমই পড়ো নাই, বুঝছো? সবাই একটু লিখো তো। কারণ মেনলি কেমন হয় যে আমাদের আসলে স্কুল, আমাদের কলেজে যেটা হয় যে স্যার ম্যাডামরা দেখা যাচ্ছে এটাতে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসেই না, এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ কলেজে কি হয়, এটা স্কিপ করে যায়। কিন্তু মেডিকেল অ্যাডমিশনটা হচ্ছে এমন একটা পরীক্ষা আসলেই, যে পরীক্ষাতে আসলে কি আসবে পরীক্ষাতে জানা খুবই মুশকিল। তো একটা সময় তোমার হচ্ছে এই যে অধ্যায়টা মানে 12 অধ্যায়, এখান থেকে আসলে খুব বেশি প্রশ্ন আসলে হতো না। কিন্তু ইদানিং কালে দেখা গেছে মানে বিগত কয়েকটা বছরে যে প্রায় প্রত্যেক বছরই তোমার হচ্ছে অধ্যায় থেকে প্রশ্ন হচ্ছে। এখন তোমরা আমাকে একটু বলো তো, তোমরা আমাকে একটু বলো যে তোমরা কি আসলে মেডিকেলে চান্স পেতে চাও? বলো, তোমরা কি তোমাদের সাদা আপনের যে স্বপ্ন, সাদা আপনের স্বপ্ন কি তোমরা লালন করতে চাও? তোমরা সেটাকে সাদা আপন গাইড দিতে চাও? বলো তো, তুমি চিন্তা করে দেখো তো, তোমরা তোমাদের বাবা মার কথা চিন্তা করো একটু। তোমার বাবা মা তোমাকে একদম ছোট থেকে তোমাকে কত আশা, কত স্বপ্ন নিয়ে তোমাকে কিন্তু বড় করছে, তাই না? যে আমার ছেলে একদিন, আমার মেয়ে একদিন বড় হবে, অনেক ভালো একটা কিছু করবে। বিশেষ করে এখন যে আমি হচ্ছে ডাক্তারের মা হব, আমি ডাক্তারের বাবা হব। দেখো, মেডিকেলে চান্স পাওয়ার আগের আর মেডিকেলে চান্স পাওয়ার পরের মানে বিষয়গুলো আসলে খুবই, তোমার কি বলবো, মানে দুটো ব্যাপার, মানে খুবই একদম আকাশ পাতাল পার্থক্য, বুঝছো? মেডিকেলে চান্স পেলে যখন তোমাকে ডাকবে, তোমাকে দেখবে যে মেডিকেলে চান্স পাওয়ার পরে তোমাকে না ডাক্তার ডাকবে, কিরে ডাক্তার সাহেব কেমন আছিস? তোমার অন্যান্য বন্ধু বান্ধব যারা থাকবে তারা দেখবে তোমাকে বলবে, কিরে ডাক্তার কি অবস্থা, তুই কেমন আছিস, পড়াশোনা করতেছিস, কি অবস্থা, তুই ডাক্তার হবি, এরকম ব্যাপারগুলা। তো এই যে একটা অনুভূতি, বুঝছো, এই অনুভূতি যদি লাভ করতে চাও তাহলে একদম তোমাকে সেই লাভ করার জন্য তোমাকে একদম এখন হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে হবে, বুঝছো? একদম কোনো কিছু বাদ দেওয়া যাবে না, অতটুকু সম্ভব আর কি, বুঝছো? পড়াশোনা করতে হবে, সবকিছুকে সিরিয়াস নিতে হবে, কোনোটাকে হেলাফেলা করা যাবে না, বুঝছো? এখন ভাইয়া এত সিরিয়াস হচ্ছে কিন্তু আমি তো আসলে টেনশনে পড়ে গেছি যে কি হবে কিনা, এরকম কিছু। দেখো, আমি এটা বলি যে মেডিকেলে যে কঠোর পরিশ্রম করে এবং যার উপরে আল্লাহর রহমত আছে, সে ভালো কিছু করবেই, বুঝছো? আমাদের যে অভিজ্ঞতা সেটা বলে যারা একটু সিরিয়াসলি যারা পড়াশোনা করে তারা কিন্তু ভালো করবেই। সুতরাং তোমরা যারা ভালো করে পড়াশোনা করতেছো, সিরিয়াসলি পরীক্ষাগুলো রেগুলার দিচ্ছ, মার্কস কম বেশি দেওয়ার সমস্যা নাই, মার্কস যা আছে আসো, কিন্তু পরীক্ষা যারা একদম রেগুলারলি, যারা সিনসিয়ারলি দিচ্ছ এবং পরীক্ষায় ভুলগুলো যারা সলভ করতেছো, শিওর থাকো তোমাদের জীবনে ভালো কিছু হবেই ইনশাল্লাহ, বুঝছো? এখন দেখবা যে এখন হয়তো পাশের বাড়ির আন্টি বা তোমার প্রতিযোগী যে বন্ধু ছিল তারা তোমাকে কুটনামি করবে, বা তারা তোমাকে, তোমার নামে খারাপ খারাপ কথা বলবে যে আরে ও তো, বা তোমার অনেক সিনিয়র দেখবা বলবে যে আরে তুমি তো অটো পাস করছো, তুমি আর কি পারো, তোমার দ্বারা কি কিছু হবে, তুমি কি পরীক্ষা দিছো, আর অনেক কথা বলবে, বুঝছো? এখন প্রথম কথা হচ্ছে তোমাকে এখন হতে হবে 3টা জিনিস। সেটা তোমাকে এখন হচ্ছে বোবা হতে হবে, বধির হতে হবে, বুঝছো? বোবা হবা, বধির হবে এবং কানা হবা, বুঝছো? এই কানা এমন কানা যে তোমাকে যদি কেউ কিছু বলে সে তুমি দেখবা না, কেউ কিছু বললে শুনবা না, তো জবাবও দিবা না, বুঝছো? মুখে জবাব দেওয়ার কোনো দরকার নাই। তুমি এখন জাস্ট তোমার বইয়ের যে পাতা সেগুলোতে চোখ বুলাবা, বইয়ের পড়াগুলা পড়বা, মুখে বলবা, এবং হচ্ছে শুনবা বইয়ের কথা, মানে ভাইয়াদের লেকচার গুলো শুনবা। এই 3টা জিনিস মেনটেন করতে পারলে ওই যে পাশের বাড়ির আন্টি তাদের তোমার মুখে জবাব দেওয়া লাগবে না। এমন একদিন আসবে যেদিন দেখবা যে ওই পাশের বাড়ির আন্টিরাই দৌড়ায় তোমার সামনে চলে আসছে, আরে আমি জানতাম, আরে তুই তো চান্স পাবি, আর তোর দ্বারাই তো আমি জানতাম তুই চান্স পাবি। তখন দেখবো যে অনেক কথা বলবে, বাবা আমার এটা একটু দেখে দাও, বুঝছো, আমার মেয়েটার এই সমস্যাটা দেখো, মানে তোমার কাছে হাজার হাজার সমস্যা নিয়ে আসবে। হ্যাঁ, তো একটা সময় কি তোমার বিরুদ্ধে যারা ছিল, কিন্তু তুমি যখন চান্স পেয়ে যাচ্ছ তখন দেখবে তাদের কি ঠিক বিপরীত একটা অবস্থা হবে। সুতরাং এই যে একটা অনুভূতি, এই অনুভূতির ফিলিংস যদি পেতে চাও তাহলে বইয়ের প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারই ভালো করে পড়তে হবে।
তো আমরা এখন শুরু করব, তোমরা একটু ওয়েট করো। তো আমরা এখনই শুরু করব। তোমরা নেক্সট শুরু করবো হচ্ছে আমরা জীবের আচ্ছা, দেখো যে তোমরা এখন এই অধ্যায়টা নিয়ে একদম চিন্তা করার কোনো কারণ নাই। যতটুকু আমাদের পড়ার দরকার আমি ততটুকুই পড়বো, বেশি কিছু পড়তে যাব না। কারণ দেখো এই অধ্যায়ে অনেক বড় বড় লেখা আছে। আমরা এই অধ্যায়ের আজকে পুরোটা পড়বো না, আমরা এই অধ্যায়ের তোমার অল্প একটু অংশ পড়বো, প্রায় অর্ধেকটুকু আর কি। বাকি অর্ধেক আমরা হচ্ছে সেকেন্ড হাফে আমরা পড়বো ইনশাল্লাহ। দেখো প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই অধ্যায়টি এত বড় অধ্যায় আসলে কিভাবে পড়বো, এত ইনফরমেশন। তো দেখো সব পড়তে হবে না তোমাকে। তোমাকে আমরা যেগুলো বলি, যে যেগুলো পড়া লাগবে সেগুলোই পড়ো বারবার। তোমাদেরকে দাগানো বই দেওয়া হবে পিডিএফ এ, টেলিগ্রামে। দাগানো বই থেকে বইগুলো দাগিয়ে নিবে, এবং যতটুকু দাগানো আছে ততটুকু পড়লেই ইনশাল্লাহ হবে। দেখো একটা কথা তোমরা মাথায় রাখবা, যারা যারা মেডিকেলের প্রশ্ন করেন তারা কিন্তু অনেক সিনিয়র ডাক্তার, বুঝছো। অনেকে দেখা যাচ্ছে তোমার বুড়া হয়ে গেছে, চুল টুল পেকে দাড়ি ঠাড়ি পেকে একদম সাদা সাদা অবস্থা, বুঝছো। এখন তুমি একটু বলো তো, যারা অনেক সিনিয়র ডাক্তার তারা তো এমনিতেই ব্যস্ত থাকে, যে তোমার রোগী দেখতে হবে, অনেক কাজ, হ্যাঁ। তো তাদের কি সময় আছে বলো, যে এত কিছু পড়ে বিশ্লেষণ করে সবকিছু মিলে প্রশ্ন করার সময় কিন্তু নাই। তারা কি করে, তারা হচ্ছে একটা বই কিনে নিয়ে আসে লাইব্রেরি থেকে, পিয়ন দিয়ে কিনে নিয়ে আসে, বই নিয়ে বসে একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন করার জন্য। এখন একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন করবে, এখন সে কি প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে, ধরে বিশ্লেষণ করবে? কখনোই না। সে কি করবে, সে হচ্ছে বইয়ের পাতা উল্টাবে, বইয়ের পাতা উল্টানোর পরে তোমার তার চোখে যেটা বাঁধবে, যে না এটা তার একটা বোল্ড লাইন যেগুলো আছে, একটা শখ, একটা শখ থেকে তার সহজেই চোখে বাঁধবে। সুতরাং হচ্ছে কি, সুতরাং সেগুলো থেকে প্রশ্ন করবে, যেগুলো তিনটা তিনটা করে আছে বা বৈশিষ্ট্য যেগুলো আছে, এগুলো থেকে সে একটা খুব সহজেই করতে পারবে। এই জন্য তোমরা সব সব ক্ষেত্রেই, বোটানি, জুলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, সব জায়গা ক্ষেত্রেই তুমি ধরো তুমি একজন প্রশ্নকর্তা, বুঝছো, তোমাকে হচ্ছে একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন করতে দেওয়া হয়েছে, তুমি তখন কি করবা? তুমি কি কঠিন কিছু করবা? কখনোই না, সহজ একটা করবা। এই জন্য যখন পড়বা তখন এই কনসেপ্ট মাথায় রাখবা, প্রশ্ন কেমন হয়। যে স্টুডেন্ট যে স্টুডেন্ট নিজে জানে যে প্রশ্ন কেমন হয়, তার ক্ষেত্রে কিন্তু মেডিকেলের জন্য পড়াশোনা করা খুবই সহজ। সে নিজে একজন হচ্ছে প্রশ্নকর্তা, যে নিজে নিজে প্রশ্ন করবে, নিজে নিজে অ্যান্সার করবে, নিজে এমনিতেই মেডিকেলে চান্স হয়ে যাবে, বুঝছো। সুতরাং এই গুণটা তোমাকে অর্জন করতে হবে, যে আসলে মেডিকেলের প্রশ্ন কেমন হয়। ঠিক আছে, আমরা বেশি কথা না বলি, আমরা আমাদের আজকের অধ্যায়টা শুরু করব। দেখো, জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, এখান থেকে একটু এটা বেশ একটু বোরিং। তারপর আমি বললাম বোরিং হলেও পড়তে হবে, কারণ কি, আমরা মেডিকেলে চান্স পেতে চাই। 2টা মাস বোরিং সময় কাটাও না, সমস্যা কি, এরপরে তো সুখ আর সুখ, বুঝছো। একবার মেডিকেলে চান্স পেলে তখন দেখবে যে আসলে মানে এত মজা, বুঝছো, যে মজাটা আসলে পাবা না, বুঝছো। লাইফে আসলে ফিল করতে পারবে না তোমরা। ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ যখন মেডিকেল ক্যাম্পাসে দেখা হবে তোমাদের সাথে, তখন তোমরা বুঝতে পারবে আসলে যে ফিলিংসটা কেমন। তখন বলবা যে ভাইয়া আসলে আপনি বলছেন এরকম। তো ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। দেখো অধ্যায়ের শুরুতে কি আছে, যে ইকোলজি নামে একটা শব্দ আছে। তো এই শব্দটা প্রথম হচ্ছে একজন ব্যবহার করেন, জার্মান বিজ্ঞানী, তার নাম হচ্ছে হ্যান্স রেইটার। তোমরা সবাই একটু ইনবক্সে লেখো তো, ইকোলজি হ্যান্স রেইটার, দুটা ওয়ার্ড লেখো, ইকোলজি হ্যান্স রেইটার। আচ্ছা, এবার দেখো প্রজাতি, বুঝছো। প্রজাতি মানে কি, যে আমরা জানি যে দেখবা যে প্রাণী, যেমন হরিণকে একরকম আছে, অসংখ্য হরিণ আছে, তাই না? এই প্রত্যেকটাকে একটা প্রজাতি বলা হয়। এর বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে পড়তে হবে। যে দেখো, এরা হচ্ছে একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত, এরা সর্বাধিক মিল সম্পন্ন, এরা নিজেদের মধ্যে যৌন মিলন করতে সক্ষম, কিন্তু এক প্রজাতি আরেক প্রজাতির সাথে যৌন মিলন করতে পারবে না, মানে অক্ষম। এবং এদের মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য নিরবিচ্ছিন্ন। তার মানে মার সাথে যে ছেলে হবে, মার সাথে ছেলের বৈশিষ্ট্যের খুব একটা পার্থক্য থাকবে না, ছেলে থেকে তার ছেলে খুব একটা পার্থক্য থাকবে না, নিরবিচ্ছিন্ন, বুঝছো, একটা ধারা আছে। ওকে, এগুলো ভালো করে তোমরা একটু পড়বা একটু। ওকে, ধন্যবাদ, তোমরা অনেকেই লিখছো, সবাই ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখো যে আর কি আছে। দেখো এই যে একটা স্লাইড আছে, বুঝছো, এটা তোমরা একটু খেয়াল করে দেখো, যে এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এই অধ্যায় যদিও নাই, কিন্তু তোমরা এটা পড়বা। তোমাদের প্রথম অধ্যায়ে কোষ ও কোষের গঠনে এই বিজ্ঞানীগুলোর নাম দেওয়া আছে। এখন ভাইয়া এতগুলো বিজ্ঞানীর নাম আসলে কি করবো ভাইয়া, এ তো মুখস্থ করা সম্ভব না। দেখো এখান থেকে সবগুলা ইম্পর্টেন্ট না, আমি ইম্পর্টেন্ট গুলো একটা মার্ক করে দিচ্ছি। যেমন কোষবিদ্যা, এটা ইম্পর্টেন্ট। প্রোটোপ্লাজম ইম্পর্টেন্ট, রাইবোজোম ইম্পর্টেন্ট, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি ইম্পর্টেন্ট, এবং লাইসোজোম, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবং এই গোলগি বডি থেকে কিন্তু মেডিকেলে প্রশ্ন আসছিল, বুঝছো।
যদি এটা এই অধ্যায়ের প্রশ্ন না, তোমরা একটু এইগুলো ভালো করে পড়বা, বাকিগুলো রিডিং পড়বা, বুঝছো? ওকে, এখন দেখো যে, খেয়াল করে দেখো যে বাংলাদেশে উদ্ভিদ প্রতি সংখ্যা, এখান থেকে কিন্তু মেডিকেল একটা প্রশ্ন আসছিল। সেই প্রশ্নটা কি? সেটা হচ্ছে নগ্নবীজির সংখ্যা কত? 5। সবাই লেখো তো, নগ্নবীজি 5। সবাই লেখো, নগ্নবীজি 5। এটা হচ্ছে তোমাদের মেডিকেলে, তোমাদের হচ্ছে এই প্রশ্নটা আসছিল যে বাংলাদেশে কতগুলা পাওয়া যায়। যেহেতু এখান থেকে একটা আসছে, সুতরাং নগ্নবীজি আসবে এটা বলা যায় না, তবে আরেকটা চলেও আসতে পারে। এই জন্য তোমরা এখান থেকে সবগুলাই কয়েকবার পড়বা, চোখে দেখবা, মুখস্থ করার দরকার নাই, বারবার পড়বা, কারণ মুখস্থ করলে ভুলে যাবা। পড়তে পর যেটা মনে থাকবে তোমার, দেখবা তোমার হচ্ছে ওইটাই আল্লাহ তোমার হচ্ছে সাহায্য করবে, বুঝছো? দেখো মনে রাখবা কোনটা কোনটা বেশি করে। ব্যাকটেরিয়াটা মনে রাখবা একটু, ছত্রাক, শৈবাল, আর হচ্ছে মনে রাখবা আবৃত বীজিরটা, বুঝছো? বাকিগুলা একটু রিডিং পড়বা, আর এগুলা ভালো করে মনে রাখবা। ভুলে গেলে সমস্যা নাই, আমি তো বারবার বলতেছি, ভুলে যাওয়ার মানে ভুলে গেলে কোনো সমস্যাই নাই, তুমি ভুলে যাও কিন্তু আবার পড়ো। ওকে, এবার আসো, আমরা প্রজাতির কথা বললাম। ঠিক যে আমরা যেমন একা একজন মানুষ, আমরা কয়েকজন মানুষ মিলে, আমার বাবা মা, তারপরে হচ্ছে ভাই বোন, সবাই মিলে একটা ফ্যামিলি তৈরি করি, তাহলে এরকম অনেকগুলো প্রজাতি মিলে হচ্ছে একটা জীব গোষ্ঠী তৈরি করবে। অনেকগুলো জীব গোষ্ঠী মিলে তৈরি করে একটা জীব সম্প্রদায়, একটা সমাজ বা একটা দেশ তৈরি করবে। অনেকগুলো সম্প্রদায় মিলে একটা জীব মন্ডল, মানে টোটালটা বায়োস্ফিয়ার যেটা বলা হচ্ছে, এটা তৈরি করবে। এই ফ্লো চার্টটা তোমরা একটু মনে রাখবা, বুঝছো? প্রজাতি, গোষ্ঠী, সম্প্রদায়, মন্ডল। সবাই একটু, প্রজাতি, গোষ্ঠী, ভৌত পরিবেশ 3 রকম। একটা হচ্ছে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল বা পানিমণ্ডল, আরেকটা হচ্ছে অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল কিন্তু ঘোড়া না, এখানে অশ্ব মানে জীবাশ্ম, বুঝছো? শিলামণ্ডল, মানে যে মাটির নিচে যেগুলো থাকে আর কি, শিলা, সেই শিলামণ্ডলটাকেই বলা হয় হচ্ছে অশ্বমণ্ডল। তো এই ভৌত পরিবেশ আর এই যে বায়োস্ফিয়ার পড়লাম আমরা, এই দুটো একসাথে মিলে এদেরকে বলা হয় ইকোস্ফিয়ার, বুঝছো? বায়োস্ফিয়ার আর হচ্ছে ইকোলজি মানে ভৌত পরিবেশ, দুইটাকে একসাথে মিলে আমরা কি বলি? ইকোস্ফিয়ার। ওকে, জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য, এখান থেকে দেখো ভাই অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তোমার বইও আছে। জাস্ট নাম, জাস্ট নাম পড়বা, বুঝছো? আর কিছু না। দেখো কি আছে, তোমরা এটা এমন রাখবে: বিস্তার, হার, শক্তি, শক্তি বন্টন, ভারসাম্য বৃদ্ধি। দেখো, হার, বিস্তার, শক্তি, বন্টন, ভারসাম্য বৃদ্ধি। এটা কয়েকবার খাতায় লিখবা, দেখবা যে এমনিতে তোমাদের হয়ে যাবে, বুঝছো? মুখস্থ করতে হবে না, বুঝছো? হার, বিস্তার, শক্তি বন্টন, ভারসাম্য বৃদ্ধি। ওকে, দেখো এর 4টা প্রভাবক আছে, বুঝছো? এই যে তোমার হচ্ছে আমরা বেঁচে আছি, আমাদের কথা চিন্তা করো। আমাদের প্রথমে একটা প্রভাবক হচ্ছে জলবায়ুগত, মানে আবহাওয়া, বুঝছো? মৃত্তিকা, যা মাটি কেমন, একটা উদ্ভিদ তো মাটির উপর নির্ভর করে, মাটি কেমন, সেখানে ভূস্থানে তোমার হচ্ছে এটা কি পাহাড়ি অঞ্চল, নাকি হচ্ছে সেটা সাগরের তলে আছে, কোথায় আছে, সেটা ভূস্থান সম্পর্কিত। আর একটা হচ্ছে জীব সম্পর্কিত, মানে সেখানে কোন জীব বাস করে। যেমন যেখানে তোমার হচ্ছে কি এক বনে, আমরা বলছি না যে এক বনে 2 বাঘ বাস করতে পারে না, এটা এরকম আর কি, যে জীব কোন জীব আছে সেটার উপরে নির্ভর করে আর কি। যেমন যেখানে ঠিক যে জায়গাটায় বাঘ বাস করে সেখানে তো হরিণ থাকবে না, হরিণ একটু দূরে থাকবে, ব্যাপারটা এরকম। ওকে, এই সাইড তোমাদের পড়তে হবে না, এটা বাদ দাও। তবে এইটা দেখো খুব ইম্পর্ট্যান্ট, একটি বন সম্প্রদায়ের স্তর বিন্যাস। এখন চিন্তা করে দেখো, আচ্ছা তোমরা সুন্দরবনে গেছো কে কে? একটু লেখো তো চ্যাট বক্সে, কে কে সুন্দরবনে গেছো? দেখি তাদের চেহারাগুলো দেখা যাচ্ছে না, নামগুলো দেখি, যে কারা কারা সুন্দরবনে গেছো। বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট বা পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট কোনটা? সুন্দরবন কিন্তু, বুঝছো? আচ্ছা, দেখছি অনেকেই অনেকেই গেছো, অনেকেই যাও নাই। যারা যাও নাই তারা ইনশাল্লাহ মেডিকেলে চান্স পেয়ে একটা ট্যুর দিবা, বুঝছো? মেডিকেলে চান্স পাওয়া মানে কিন্তু ট্যুর, বুঝছো? মেডিকেলে যারা চান্স পায়, যারা, আমি চান্স পাওয়ার পর বুঝছো পুরো 3 মাস শুধু ঘুরছি, বুঝছো? সেই আকারে ঘুরছি, সেন্ট মার্টিন বলো, বুঝছো, সাজেক টাজেক দিয়ে, যে কাঞ্চনজঙ্ঘা, এখন তো বাসা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর কি, বুঝছো? তো তোমরা মেডিকেলে চান্স পাওয়ার পর পরই ইনশাল্লাহ কাঞ্চনজঙ্ঘায় একটা ট্যুর দিবা, বুঝছো? দূর থেকে দেখার দিন কাঞ্চনজঙ্ঘায় বাংলাদেশ। ওকে, তো এখন দেখো, যে যে সুন্দরবনে বা যে কোনো বনেই গেছো না কেন, দেখবা একটা বনের কিন্তু সব উদ্ভিদ আসলে কি একই রকম হয় না, তাই না? কোনোটা দেখবা অনেক উঁচু হয়, কোনোটা একটু মাঝারি হয়, কোনোটা একদম ছোট ছোট, কোনোটা একদম মাটির সাথে লেগে আছে। তো এই জন্য দেখো এই একটা বন সম্প্রদায়ের স্তর বিন্যাস করা হয়েছে। দেখো, ওভার স্টোরি, ওভার মানে কি আমরা বলি না যে ও ওকে ওভার করে চলে গেছে, মানে ওকে পার করে চলে গেছে, ব্যাপারটা অনেকটা এরকম। হ্যাঁ, তো এখন দেখো এই জন্য সবচেয়ে উঁচু বৃক্ষ যেগুলো, সেগুলো হচ্ছে ওভার স্টোরি হবে, রাইট? আচ্ছা, আন্ডার মানে একটু নিচে, এই জন্য যারা হচ্ছে একটু নিচে হবে
যারা হচ্ছে একটু নিচে হবে তারা হচ্ছে কি আন্ডার স্টোরি, অপেক্ষাকৃত কম উচ্চতার, মানে একটু নিচে, বুঝছো? আচ্ছা, ট্রান্সগ্রেসিভ স্তর কারা? এই ট্রান্সগ্রেসিভ মানেই হচ্ছে যে ছায়া ভালোবাসে, যে আলোকে একটু কম ভালোবাসে, ছায়াপ্রিয় উদ্ভিদ, তারা হচ্ছে ট্রান্সগ্রেসিভ উদ্ভিদ বা ট্রান্সগ্রেসিভ স্তর। আর কিছু কিছু যারা চারা একদম ছোট বাচ্চা হচ্ছে সোনামণি যারা, হ্যাঁ, সোনামণি যারা এরা হচ্ছে কি, এরা হচ্ছে চারা স্তর বা বড় বৃক্ষের চারা বা তৃণ, মানে এরকম ধরো মাটি আছে সেখানে ঘাস লেগে আছে, ঘাস, এগুলো হচ্ছে কি চারা স্তর। আচ্ছা, ভূ সংলগ্ন স্তর মানে এই যে মাটি, ধরো এটা হচ্ছে মাটির নিচে যারা থাকবে তারা হচ্ছে ভূ সংলগ্ন, ব্যাকটেরিয়া থাকবে, বিভিন্ন ব্যাকটেরিয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রচুর হিউমাস মানে হচ্ছে জৈব পদার্থ আছে মাটি, যেখান থেকে এরা পুষ্টি গ্রহণ করে মূলত। তো এইগুলো তোমরা একটু পড়বা, বিশেষ করে এই নামগুলা এবং উদ্ভিদগুলা কোনটা কোন ক্ষেত্রে একটু চিন্তা করে করে পড়বা, মানে একটু চিন্তা করবা, বাস্তবের সাথে চিন্তা করবা, একটা বনের কথা চিন্তা করবা, তাহলে দেখবা যে সহজে মনে করতে পারবা। ওকে, এই যে দেখো একটা চিত্র তোমরা এখন দেখো। আচ্ছা, পুকুর তো দেখো নাই এমন কেউ আসলে নাই, বুঝছো? পুকুরে কিন্তু মোটামুটি আহ পুকুরে যারা গ্রামে মেইনলি থাকো তারা কিন্তু কি, গ্রামে যারা থাকো তারা মোটামুটি সবাই পুকুরে বা বিলে দেখছো, বিল দেখছো। শহরে একটু কম দেখতে পারো। এখন দেখো, এই যে একটা পুকুর বা বিলে যারা বাস করে সবাইকে একসাথে মিলে বলে হচ্ছে বাস্তু সংস্থান। আমাদের ক্লাস 9-10 কিন্তু এটা ছিল, তাই না? বাস্তু সংস্থান ছিল না? তা এই একটা বাস্তু দুইটা উপাদান থাকে, জড়, জীব। জড়কে আমরা সবাই চিনি, মাটি, পানি, আলো, তারপর হচ্ছে জৈব অজৈব বস্তু, এগুলো হচ্ছে জড় উপাদান। আর জীব কারা দেখো, যারা খাদ্য তৈরি করে, আর সেই খাদ্য যারা খায় তাদেরকে খাদক বলে। আর খাদকে দেখো অনেকগুলো স্তর আছে, যেমন যারা ডিরেক্ট উৎপাদককে খায় তারা হচ্ছে প্রাথমিক খাদক, যারা প্রাথমিক খাদককে খায় তারা হচ্ছে সেকেন্ডারি খাদক, যারা সেকেন্ডারি খাদককে খায় তারা হচ্ছে টার্সিয়ারি খাদক, তাই না? আচ্ছা, আর এই টার্সিয়ারি খাদক যখন মারা যায়, বুঝছো, মানে যখন অক্কা পায়, অক্কা পাইলে কি হয়, সেটার উপরে কি কাজ করবে এখন, তাকে হচ্ছে এখন পচাবে। কে পচাবে? এই যে ব্যাকটেরিয়া, ছত্রাক যারা আছে এরা হচ্ছে এটাকে পচিয়ে তাকে বিয়োজন ঘটাবে। এই জন্য যেহেতু এরা পচায়, এজন্য নাম হচ্ছে স্যাপ্রোফাস। যেটা ট্রান্সফরমার, কেন ট্রান্সফরমার, কারণ এটা হচ্ছে একটা রূপ থেকে আরেক রূপে ট্রান্সফর্ম করতেছে, রূপান্তর হচ্ছে। এরা হচ্ছে কারা? বিয়োজক, ব্যাকটেরিয়া, ছত্রাক। ঠিক চিন্তা করো, আমাদের সমাজে কিন্তু এরকম আছে, বুঝছো? আমাদের সমাজে চিন্তা করে দেখো, যারা মন্ত্রী লেভেলে তারা কিন্তু টারশিয়ারি খাদক, বুঝছো? মন্ত্রীর পরে যারা এমপি আছে ওরা সেকেন্ডারি খাদক। আর যারা এলাকার চেয়ারম্যান মেম্বার এরা হচ্ছে প্রাথমিক খাদক। আর যারা হচ্ছে উৎপাদক, মানে আমজনতা যারা আছি, আমরা যারা কষ্ট করি, এরা হচ্ছে উৎপাদক। দেখো ধীরে ধীরে ঠিক চেইন অনুযায়ী, একটা খাদ্য শৃঙ্খল অনুযায়ী কিন্তু সমাজে শোষণ চলতেছে, বুঝছো? তাহলে জনগণ হচ্ছে উৎপাদক, যারা উৎপাদক খাচ্ছে মানে তোমাদের চেয়ারম্যান মেম্বার, বুঝছো, এরা হচ্ছে প্রাথমিক খাদক। এদেরকে খাচ্ছে এমপি, এমপিরা সেকেন্ডারি খাদক। এমপি কে খাচ্ছে মন্ত্রী, তাহলে মন্ত্রীরা হচ্ছে টারশিয়ারি খাদক, বুঝছো? এই জন্য দেখবে মন্ত্রী দেখবো সবাই, মন্ত্রী যেগুলো আছে দেখবো ওদের ভুঁড়ি মোটা, বুঝছো? ওরা হচ্ছে অনেক মোটা হয়, অনেক বেশি খাওয়া দাওয়া করে, তো টারশিয়ারি লেভেলের খাদক আর কি। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো যে উৎপাদক কারা আছে, সবুজ উদ্ভিদ, কিছু উদাহরণগুলো পড়বা, না মনে থাকলে দরকার নাই মনে রাখার। প্রাথমিক খাদক কারা? জু প্লাঙ্কটন, মানে ক্ষুদ্র ভাসমান প্রাণী। সেকেন্ডারি খাদক পড়বা, নামগুলা পড়বা, আর কিছু লাগবে না, নাম পড়লেই তোমরা বুঝতে পারবা, তেমন কিছু কঠিন কিছু নাই। এই যে দেখো এখানে তোমাদের একটা ফুড চেইন আছে। এই যে ঘাস, ঘাসকে খাচ্ছে কে? ঘাস ফড়িং, তাকে খাচ্ছে এই যে এই যে একটা পাখি খাচ্ছে, সেই পাখিকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে পেঁচা, পেঁচা মরে যাচ্ছে, পেঁচা মরে গেলে কি হবে, তাকে ছত্রাক তার উপরে কাজ করবে, করে সেকে আবার ঘাসের এখানে নিয়ে সে পুষ্টি দিচ্ছে। এই সাইকেল, এটাকে ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল বলে। এরকম অনেকগুলো খাদ্য শৃঙ্খল আছে, তোমরা তোমাদের বইয়ে এটা আছে। তোমরা এখান থেকে কি কি পড়বা, যে উৎপাদক কারা হতে পারে, প্রাথমিক খাদক কারা হতে পারে, সেকেন্ডারি খাদক কারা হতে, just চিন্তা করবা যে আসলে কে কি খায়। হ্যাঁ, চিন্তা করলেই তোমরা এটা পারবা। এটা আমি বলতেছি না, কারণ এটা তোমরা সবাই পারবা। একটা জিনিস একটু খেয়াল করে দেখো তোমরা, যে ফুড চেইনের বিভিন্ন খাদ্য স্তরকে বলে হচ্ছে ট্রাফিক লেভেল, বুঝছো? মানে এই যে প্রত্যেকটা তোমার যে এই যে উৎপাদক, এটা একটা ট্রাফিক লেভেল, প্রাথমিক খাদক এটা একটা ট্রাফিক লেভেল, সেকেন্ডারি খাদক, মানে প্রত্যেকটা একটা ট্রাফিক লেভেল। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কি আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়ো, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, বুঝছো? আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ খুব দ্রুতই। জাস্ট একটু মনোযোগ দাও শেষে। ইকোলজিক্যাল পিরামিড, এই যে আমরা বললাম যে উৎপাদক, সেখান থেকে প্রাইমারি খাদক, সেখান থেকে সেকেন্ডারি টারশিয়ারি খাদক, এইগুলাকে স্তরে স্তরে ভাগ করলে, যেমন আমাদের পরিবেশে সবচেয়ে বেশি থাকে হচ্ছে উৎপাদক, বুঝছো, মানে এরকম অনেক বেশি থাকে। তার চেয়ে একটু কম থাকে হচ্ছে কি প্রাইমারি খাদক, তার চেয়ে একটু কম থাকে যেমন মন্ত্রী। দেখো চিন্তা করে দেখো, জনগণ সবচেয়ে বেশি, তাই না? সবচেয়ে বেশি জনগণ। তারপরে চেয়ার মেম্বার তার চেয়ে একটু কম, এমপি মাত্র হচ্ছে 350 জন, তাই না?
300 আসন, 50 জন আছে মহিলা আসন আছে, আর মন্ত্রী হচ্ছে আরো কম। দেখো এটাকে সাজা দিয়ে উপর নিচে তাহলে দেখো কেমন হচ্ছে দেখতে, কেমন হচ্ছে একটা পিরামিডের মতো, বুঝছো? তো এইটাকেই বলা হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড, বুঝছো? তো এই ইকোলজিক্যাল পিরামিড হচ্ছে 3 প্রকার। সবাই লেখো, একদম প্রত্যেকে তোমরা চ্যাট বক্সে লিবা, বাদ যাবে না কেউ, বুঝছো? শেষে আসছে এখন, একদমই ঘন যাবে না, সবাই লেখো সংখ্যা, জীবভর বা বায়োমাস এবং শক্তি। সংখ্যা, জীবভর বা বায়োমাস, শক্তি। সবাই লেখো তো দেখি, সংখ্যা, জীবভর বা বায়োমাস এবং শক্তি। সবাই লেখো সবাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে পিরামিড কয় রকম হয়, 3 রকম। সংখ্যার পিরামিড, জীবভর, এটার ইংরেজি হচ্ছে বায়োমাস, বায়ো মানে জীব, মাস মানে ভর, বায়োমাস, এবং শক্তির পিরামিড, বুঝছো? মানে 3টা বিষয়ের উপর ভিত্তি করে এই 3 রকম পিরামিড কিন্তু দেখানো হয়েছে। ওকে ভাইয়া? আচ্ছা এখন দেখো তাহলে, এটা তোমরা একটু খেয়াল করবা, এখানে তোমাদের বইও দেখবা চিত্র আছে, তোমরা খেয়াল করলেই বুঝবা, হ্যাঁ? ওকে, এবার আসি শক্তি প্রবাহ, প্রায় শেষের দিকে। আমরা দেখো এই যে আমাদের শক্তি, আমরা শক্তি পাই কোন জায়গা থেকে বলো তো? সূর্য থেকে, তাই না? সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য, রাইট? ওকে, এখন সূর্য থেকে আমরা শক্তি পাই, সূর্য থেকে আমরা যারা মানুষ বা উদ্ভিদ তার শক্তি নিচ্ছি, ঠিক আছে, কিন্তু দেখো যে আমরা কিন্তু সূর্যকে শক্তি দেই না, তাই না? এটা কিন্তু দেই না আমরা, তার মানে এটা হচ্ছে একমুখী, নট দ্বিমুখী। তাহলে শক্তি প্রবাহটা হচ্ছে একমুখী। ওকে, এখান থেকে আরেকটু পড়বা, বাকিগুলো তোমরা রিডিং পড়বা, এটা ইম্পর্টেন্ট যে থার্মোডায়নামিক্স বা তাপগতিবিদ্যা, এই শক্তি প্রবাহ হচ্ছে এর প্রথম এবং দ্বিতীয় সূত্র মেনে চলে। তোমাদের ফিজিক্সের সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়ে কিন্তু কি আছে, এগুলো বলা আছে। তো এখানে আর এটা এত কিছু পড়তে হবে না, জাস্ট এটুকুই পড়ো। তাপগতিবিদ্যার 1 এবং 2 নম্বর সূত্র মেনে চলে কোনটা? শক্তি প্রবাহ। তো শক্তি কি করি? শক্তি আমরা অর্জন করি, সেটা ব্যবহার করি, ব্যবহার করলে সেটা কি হয়? স্থানান্তর হয়। 3টা ধাপ, খুবই সহজ। ওকে ভাইয়া, এখন শেষ একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, এটা দিয়ে আমরা শেষ করব। এই চিত্রটা একটু খেয়াল করো, দেখো এই যে গাজর, বুঝছো? নিচে আছে গাজর, এটা ফার্স্ট ট্রপিক লেভেল উৎপাদক, এটা হচ্ছে গাজর। দেখো গাজরে ধরো 1000 কিলো ক্যালোরি শক্তি আছে। ওকে, এখন দেখো খেয়াল করে দেখো, এই যে গাজর থেকে, গাজর খাচ্ছে কে? খরগোশ। এখন খরগোশ যখন এই গাজর খাবে, সে কিন্তু পাচ্ছে 1000 কিলো ক্যালোরি, কিন্তু সে মাত্র ব্যবহার করতে পারবে 100 কিলো ক্যালোরি, মাত্র 10% ব্যবহার করতে পারবে। আবার এই খরগোশ খাবে কে? নেকড়ে। হ্যাঁ, নেকড়ে হচ্ছে খরগোশকে খেয়ে ফেলবে। হ্যাঁ, এরকম মানে দেখতে অনেকটা এরকম, যে রেগে একদম খেয়ে আছে, নেকড়ে পেলেই তো কি করবে, এটা খেয়ে ফেলবে। এখন নেকড়ে যখন এই 100 কিলো ক্যালোরি শক্তি খাবে, তার দেহে তার শক্তির মাত্র 10 কিলো ক্যালোরি সে ব্যবহার করতে পারবে, মানে কি মাত্র 10%। তার মানে প্রত্যেকটা ট্রফিক লেভেল, মানে প্রত্যেকটা স্তরেই কি হচ্ছে, যে যেই খাচ্ছে না কেন এই শৃঙ্খলে প্রত্যেকেই সে কি করতেছে, সে 10% করে ইউজ করতে পারতেছে। আর এইটাকেই বলা হয় হচ্ছে শক্তি প্রবাহের দশমাংশ নিয়ম। শক্তি প্রবাহের দশমাংশ নিয়ম। তো আশা করি সবাই বুঝতে পারছো এটা। তো দেখো এটা আবিষ্কার করতে জাস্ট এটুকুই পড়তে হবে, লিন্ডেন ম্যান। সাল একবার দু একবার পড়বা, মনে থাকলে থাকলো, না হলে দরকার নাই, বুঝছো? এটাই পড়বা, শক্তি প্রবাহ আবিষ্কার করছে কে? লিন্ডেন ম্যান। 10% নিয়ম আবিষ্কার করছে কে? লিন্ডেন ম্যান। সবাই লেখো তো, লিন্ডেন ম্যান 10%, সবাই লেখো লিন্ডেন ম্যান 10%। আচ্ছা, আমরা আজকের পড়া আমাদের এই টপিকটা এখনই শেষ। এখন শেষের জন্য তোমাদের একটা লাস্ট একটা পোল আছে, সেই পোলটা দিও, সবাই অ্যান্সার করতে হবে কিন্তু, বুঝছো? সবাই অ্যান্সার করো তো, সবাইকে পারতে হবে, সবাই অ্যান্সার করো, বুঝছো? প্রত্যেকে প্রত্যেকে। কোনটি ইকোলজিক্যাল পিরামিডের প্রকারভেদ? না, আমি কিন্তু ভালো করে বারবার বলে দিচ্ছি, ভুল করলে কিন্তু এখন একটা মাইর দিব কিন্তু একদম শেষ বেলায়, বুঝছো? ভুল করা যাবে না, সবাইকে পারতে হবে, সবাইকে চান্স পেতে হবে মেডিকেলে, বুঝছো? অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অনেকেই ভুল করতেছো, ভুল করা যাবে না কিন্তু। ভালো করে দেখো কি কি অপশন আছে, সংখ্যা, বায়োমাস, শক্তি, আকৃতি, কোনটি প্রকারভেদ নয়, ভালো করে দেখো। সবাই অ্যান্সার করো, সবাই এখনো সবাই করো নাই কিন্তু। ওকে ওকে, ভুল করা যাবে না, ভালো করে খেয়াল করো আমি কি কি বলছিলাম, তোমাদের লিখতে বলছিলাম কিন্তু। ওকে, অনেকেই ভালো অ্যান্সার দিচ্ছে, তবে তারপরেও অনেকে ভুল করছো। আচ্ছা, আমরা এখন আমল নামা দেখাবো তোমাদের, খেয়াল করো তোমরা কি অ্যান্সার করলা। ওকে ওকে, এই দেখো তোমরা কি অ্যান্সার করছো। অনেকেই সঠিক অ্যান্সার দিছো, 84% সঠিক অ্যান্সার দিছো। দেখো আমি বলছিলাম সংখ্যা, জীবভর বা বায়োমাস এবং শক্তি, এই তিনটা হচ্ছে কি, এই তিনটা হচ্ছে ইকোলজিক্যাল পিরামিডের প্রকারভেদ। আকৃতি নামে কি নাই, আকৃতি নামে কোনো প্রকারভেদ কিন্তু নাই। ওকে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা ভালো করে অনেক অ্যান্সার দিয়েছো। তারপর যারা পারো নাই, হতাশার কোনো কারণ নাই, কারণ তোমরা পারো নাই মানে কি তোমাদের জন্য ভালো হয়েছে। এই যে পারো না এটা মনে থাকবে,
এই জন্য ভুল করলেই দেখবা যে সহজেই তারপরে কি করতে পারবা, সহজেই সেই ভুলটা সংশোধন করতে পারবা। আচ্ছা, তো আজকে আমাদের লেকচার আজকের মতো এখানেই শেষ। আমরা এই চ্যাপ্টারের বাকি অংশ পড়বো কবে বলো তো? নেক্সট, যে নেক্সট হাফটা আছে সেখানে পড়বো, বুঝছো? আচ্ছা, এখন তোমাদের জন্য কয়েকটা কথা বলবো। তোমাদের অনেকে প্রশ্ন করছো যে ভাই আমরা আসলে কি করব, আমরা কত ঘন্টা পড়বো। দেখো, আমি তোমাদেরকে বলি, তোমরা এখন মেডিকেলে চান্স পেতে যাও, তোমাদের এখন তোমাদের সাধনা, চিন্তা, চেতনা, ভাবনা যা কিছু আছে সমস্ত কিছু হবে হচ্ছে মেডিকেলকে কেন্দ্র করে, বুঝছো? মেডিকেলকে তোমাদের কেউ লিভ নিও না, লাস্টে একটা টুইস্ট আছে তোমার জন্য, লাস্টে একটা টুইস্ট, সেই টুইস্টে সবাই অংশগ্রহণ করে সবাই লিভ নিবা, সমস্যা নেই। এখন দেখো যে যারা মেডিকেলে চান্স পেতে তাদেরকে 24 ঘন্টা পড়াশোনা করতে হবে। ভাইয়া 24 ঘন্টা, 24 ঘন্টা কিভাবে পড়াশোনা করবো বলেন? দেখো, 24 ঘন্টা পড়াশোনা করা তখনই সম্ভব যখন তোমার চিন্তা চেতনা একদম সবকিছু যখন তুমি হচ্ছে কি করবা, সবকিছু যখন তুমি হচ্ছে তোমার পড়াশোনা কেন্দ্রিক করতে পারবা, তখনই দেখবা কি হবে, তখনই তোমার দেখবা 24 ঘন্টা পড়াশোনা। তুমি এখন ঘুমাবা, তুমি ঘুমানোর মেডিকেলে চান্স পেতে হবে। তোমার এখন স্বপ্ন দেখবা, স্বপ্ন দেখার তোমার স্বপ্ন হবে হচ্ছে মেডিকেল কেন্দ্রিক, সাদা অ্যাপ্রন পরে তুমি হেঁটে যাচ্ছ মেডিকেলের ক্যাম্পাসে, তুমি মানুষের হার্ট নিয়ে পড়াশোনা করতেছো, মানুষের হার্ট ধরে আছো, মানুষের লাংস ধরে আছো। এই স্বপ্ন তুমি দেখবা, এই স্বপ্ন তোমাকে আরো কি করবে, আরো তোমাকে হচ্ছে সিরিয়াস করে ফেলবে, বুঝছো? ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যে শুধু পড়াশোনা করলেই হবে না, হ্যাঁ। পড়াশোনার পাশাপাশি আমাদের যে সৃষ্টিকর্তা যিনি আছেন, যিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করেন, তার প্রতি আস্থা রাখতে হবে। তার জন্য তার কাছে চাইতে হবে যে আল্লাহ, আমি তো এত কষ্ট করতেছি, আপনি আমার কষ্টকে একটু আহ, আমার কষ্টকে বাস্তবে রূপদান করেন, আমার যে আশা সেই আশাকে একটু বাস্তবে রূপদান করেন, বুঝছো? তুমি যখনই আল্লাহর কাছে চাইবা, তো দেখো পড়াশোনা কিন্তু সবাই করে, মেডিকেলের সিট সবাই আগ্রহ করে, তো যারা একসাথে পড়াশোনাও করে আবার সেই পড়াশোনার জন্য আল্লাহর কাছে চাইও, তো যারা দুইটা কাজ একসাথে করে আল্লাহ কি কখনো তাকে নিরাশ করবেন? কখনোই নিরাশ করবেন না। যে আল্লাহর গুণগান গায়, সৃষ্টিকর্তার গুণগান যে গায়, এবং যে একই সাথে পড়াশোনাও করে, চেষ্টা করে, তাকে আল্লাহ অবশ্যই অবশ্যই ভালো কিছুই দান করবেন। তো এই আশা রেখে, আল্লাহর প্রতি আশা রেখে কেউ হতাশ হবা না, বুঝছো? কেউ হতাশ হওয়া যাবে না। প্রত্যেকেই কি করবা, প্রত্যেকেই এখন থেকে, আজকে থেকেই একদম মনোযোগ দিয়ে তোমরা পড়াশোনা করবা। অনেক সময় প্রশ্ন হতাশা আসবে, হতাশা আসলে কি করবা? হতাশা আসলে তোমার সৃষ্টিকর্তার কি করবা, সৃষ্টিকর্তার জন্য তোমরা আল্লাহর কাছে কি করবা, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, আমি ভুলে যাচ্ছি, আমি তো কষ্ট করতেছি, আমার কষ্টের কিছু একটা আপনি দান করেন। তো যখনই করবা দেখবা আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদের কি করবেন, তোমাদেরকে সফল করবেন। তোমরা ইনশাল্লাহ মেডিকেল ক্যাম্পাসে আসতে পারবা এবং তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের সাথে দেখা হবে। ভালো করে পড়ো। অনেকে বলতে ভাই দাগানো বই পড়লে আর ডাইজেস্ট পড়লে হবে কিনা, তোমরা দাগানো বইটাই পড়ো এবং ডাইজেস্টে জাস্ট যতটুকু আমরা পড়তে বলি, হ্যাঁ, ততটুকুই পড়বা। আর যদি পড়তে না বলি তোমার খুব বেশি পড়ার দরকার নেই, জাস্ট যতটুকু এক্সট্রা ইনফরমেশন আছে ওটা দেখতে পারো। ডাইজেস্ট নিয়ে আমার ইয়ে মেইন বইটা তোমরা ভালো করে ফলো করবা, বুঝছো? কারণ প্রশ্ন মেইন বই থেকে হবে ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রতি ভালো শুভকামনা থাকবে তোমাদের জন্য। তোমরা ইনশাআল্লাহ ভালো করে পড়াশোনা করবে, আবার ইনশাল্লাহ দেখা হবে। তবে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে মেডিকেল ক্যাম্পাসে, তখন ইনশাল্লাহ তোমাদের সাথে ভালো করে পরিচয় হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকো, আর ইনশাল্লাহ আবার দেখা হতে পারে, আবার কথা হতে পারে। ওকে, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, নিজেরা পড়াশোনা করো। অনেক অনেক শুভকামনা থাকলো। ইনশাল্লাহ তোমরা তোমাদের বাবা মা তোমাদের স্বপ্ন লালন করতে পারবে। মেডিকেলের ক্যাম্পাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।